আমি তো এমন জীবন কোনোদিন চাইনি। এই ঝাড়বাতি, এই নরম বিছানা, আর এই 1000 কোটি টাকার নিঃশব্দ রাজত্ব, এসব তো আমার কাছে অজানা এক জেলখানা। আমি যাকে নিয়েছিলাম তার সাথেই তো সুখে ছিলাম। ওই ধুলোবালি মাখা গ্যারেজ আর মায়ের হাতের ওই আধপোড়া ডিম বাজি, এর চেয়ে বেশি তো কোনোদিন কিছু চাইনি আমি। হুট করে কেন সব বদলে গেল? কেন এই রক্তের ডাক আমাকে আমার শান্তির নীড় থেকে টেনে বের করে নিয়ে এলো? লোকে বলে আমি আজ এশিয়ার রাজপুত্র, কিন্তু আমি তো কেবল এক অবাগা ছেলে, যার অতীত আজ চাই হয়ে বাতাসে ভাসছে। এই রাজ মুকুটের ভার বড্ড বেশি মেহের, বড্ড বেশি। আমি কি আসলে নিজের ইচ্ছায় এখানে এসেছি, নাকি আমাকে কোনো এক অদৃশ্য সুতোর টানে এখানে আনা হয়েছে? মা, তুমি কি সত্যি আমার মা, নাকি তুমি ওই মস্ত বড় ধাবার কোন এক চাল? এতক্ষণ যার কথা শুনছিলেন তিনি আমাদের আজকের গল্পের নায়ক নয়ন আহমেদ। আপাতত পরিচয় এতটুকুই থাক, বাকি সব কিছু ধীরে ধীরে বুঝতে পারবেন। দুপুরের কড়া রোদ ধোলাইখালের পুরনো লোহার দোকানগুলোর টিনের চালে আছড়ে পড়ছে। বাতাসে পুরো মোবিল, লোহা কাটার ঝাঁঝালো কণ্ঠ আর যান্ত্রিক একঘেয়ে কোলাহল। মায়ের দোয়া অটোমোবাইলস গ্যারেজের এক কোণে একটা পুরনো প্রাডো গাড়ির ইঞ্জিনের নিচে টানা 4 ঘন্টা কাজ করার পর ক্লান্ত শরীরে উঠে বসল নয়ন। পরনের ওভারঅলটা গ্রিজ আর কালিতে মাখামাখি, কপাল বেয়ে ঘাম ঝরে পড়ছে চোখের ভ্রু বেয়ে। টুলের ওপর রাখা জগ থেকে একটা প্লাস্টিকের গ্লাসে পানি ঢেলে সবেমাত্র এক ঢোক গিলছে সে। কি রে নবাবজাদা, শুধু পানি গিললেই হবে নাকি কাজও করতে হবে? ওইদিকে ব্রেক প্যাডের কাজগুলো কি তোর বাপ এসে করে দিয়ে যাবে? মাগনা বসে বসে গিলতে দেব না বলেই দিলাম। ঘামতে ঘামতে তো দেখছি গোসল করে ফেলেছিস, আবার ওই ঠান্ডা পানিটা খাচ্ছিস কেন? বুকে সর্দি বসে গেলে তো ওই ফার্মেসি থেকে ওষুধ আনার টাকাটাও আমার পকেট থেকেই যাবে। খালা, মাত্র তো 2 মিনিট বসলাম। প্রাডোর ইঞ্জিনটা পুরো জ্যাম হয়েছিল, খুলতে যান বের হয়ে গেছে। আর মোবিল বদলানোর রেঞ্জটা তো সালাম ভাই নিয়ে গেছে, ওটা না দিলে তো ছাকা খুলতে পারবো না। আর তুমি খামোকা টেনশন নিচ্ছ। এই গরমে একটু পানি খেলে সর্দি বসে না? আমি তো আর ফার্মের মুরগি না যে একটু বাতাস লাগলেই মরে যাব। সালামের নাম নিবি না আমার সামনে। ওই হারামজাদা সকাল থেকে 3বার চা খেয়েছে আর গলির মোড়ে গিয়ে বিড়ি ফুঁকছে। আজ ওর একদিন কি আমার একদিন। তুই এখন কাজ শেষ করবি, তারপর দুপুরের ভাত। তার আগে এক দানাও জুটবে না। আর বাজারের আজ যে আগুন দাম, পাঙ্গাস মাছের কেজি চাই 250 টাকা। তোর জন্য কি আমি পোলাও কোরমা রাঁধবো রে হতচ্ছাড়া? যা জুটবে তাই খাবি। আচ্ছা খাবো, তুমি এবার যাও, আমি কাজ শুরু করছি। কিন্তু মাছের দাম বেশি বলে যদি আবার ওই শুটকির ভর্তার ঢাল খাইয়ে দাও, তাহলে কিন্তু আমি কাল থেকে গ্যারেজে কাজ বাদ দিয়ে রিক্সা চালাবো বলে দিলাম। সারাদিন লোহা পিটিয়ে যদি একটু ভালো বাতি না জোটে, তবে আর বেঁচে থেকে লাভ কি? রহিমা খালা বিড়বিড় করতে করতে গ্যারেজের ভেতরের দিকে চলে যায়। সে যতই রাগ দেখা, নয়ন জানে এই মহিলার চেয়ে আপন পৃথিবীতে তার আর কেউ নেই। নয়ন গ্লাসের বাকি পানিটুকু এক চুমুকে শেষ করে আবার টুলের ওপর বসে হাতের কালি মুছতে থাকে। সময় গড়িয়ে দুপুর প্রায় 1টার কাছাকাছি। রাস্তার জ্যাম আর গাড়ির হর্নের শব্দে কান পাতা দেয়। ঠিক এমন সময় ধোলাইখালের অ্যাব্রো খেব্রো রাস্তার একপাশে একটি রিকশা এসে থামল। রিকশা থেকে নামলো মেহের, পরনে অভিজাত সালোয়ার কামিজ, চোখে দামি রোদ চশমা। চারপাশের ধুলোবালি আর কালির রাজ্যের সাথে মেয়েটির কোনোভাবেই মানাচ্ছে না। সে রোদ চশমাটা খুলে কপালে তুলে একটু দ্বিধার সাথে পথ খুঁজছে। মেহের গ্যারেজের একটু সামনে এসে দাঁড়ায়। নয়ন চাকার নাট বল্টু টাইট দিচ্ছিল। গলার আওয়াজ শুনে মুখ তুলে তাকালো। ভাইয়া, এক্সকিউজ মি, গুলশানের ওই শর্টকাট বাইপাস রোডটা কোন দিকে বলতে পারবেন? মেইন রোডে খুব জ্যাম,
আর এই রিক্সাওয়ালা মামা তো দেখছি পুরো শহরের উল্টো দিক দিয়ে নিয়ে এসেছে আমাকে। এই রোদে আমার তো মাথা ঘুরছে এখন। আপনি সোজা গিয়ে ডানের গলিটা ধরবেন। ওই রাস্তাটা দিয়ে গেলে গুলিস্তানের জ্যামটা আর পাবেন না। একেবারে ফ্লাইওভারের নিচ দিয়ে বের হয়ে যেতে পারবেন। তবে রাস্তাটা একটু ভাঙাচোরা, রিক্সায় গেলে যখনই লাগবে। নয়ন মুখ তুলে তাকাতেই চারপাশের কোলাহল যেন মুহূর্তের জন্য থেমে গেল। মেহেরের চোখ আটকে যায় কালিতে মাখা মুখটার দিকে। চোখের পলক স্থির হয়ে যায় দুজনেরই। নয়ন, তুমি নয়ন না? নটরডেম কলেজের সেই ব্রিলিয়ান্ট নয়ন না? তুমি এখানে? আপনি ভুল করছেন, আমি নয়ন না, আমি এই গ্যারেজের মেকানিক। আপনি ডানের গলি দিয়ে চলে যান, দেরি হলে আবার রাস্তায় জ্যাম লেগে যাবে। মিথ্যে বলছো কেন নয়ন? তোমার গলার স্বর, তোমার চোখ, আমি কি কিছুই চিনি না? তুমি এইচএসসির পর হঠাৎ করে কোথায় হারিয়ে গেলে? আমাদের পুরো ব্যাচের মধ্যে তুমি ছিলে সবচেয়ে ব্রিলিয়ান্ট। জলিল স্যারের ফিজিক্স ক্লাসে তুমি যখন বোর্ডে গিয়ে অঙ্ক সলভ করতে, আমরা তো হা করে তাকিয়ে থাকতাম। স্যার তো সব সময় বলতেন তুমি বুয়েটে ফার্স্ট হবে, আর তুমি আজ এখানে এই ধুলাইখালের গ্যারেজে কালি মাখছো। বাস্তবতা সবার জন্য এক রকম হয় না মেহের। বইয়ের পাতার সূত্র আর জীবনের সূত্র অনেক আলাদা। ফিজিক্সের সূত্র দিয়ে তো আর পেটের ক্ষুধা মেটানো যায় না। পরীক্ষার খাতায় 100-তে 100 পেলেও জীবন তো সবসময় পাস মার্ক দেবে তার কোনো গ্যারান্টি নেই। দিন শেষে এই কালিমাখা হাত দুটোই আমার দুমুঠো বাত জোগাড় করে দেয়। এটাই আমার জীবন। আমি বিশ্বাসই করতে পারছি না। জানো, স্যারেরা এখনও তোমার কথা বলে। তুমি অন্তত আমাকে একবার জানাতে পারতে তোমার সমস্যার কথা। আমরা তো খুব ভালো বন্ধু ছিলাম। আমি আমার বাবাকে বলে তোমার পড়ার কোনো একটা ব্যবস্থা ঠিকই করে দিতাম। এইভাবে নিজের জীবনটা তুমি নষ্ট করে দিলে কেন? জানিয়ে কি হতো মেহের? তুমি কি তোমার বাবার পকেট থেকে টাকা এনে আমাকে দিতে? কারো দয়ায় বাঁচার চেয়ে নিজের ঘামে বাঁচা অনেক সম্মানের। আর জীবন তো নষ্ট হয়নি, শুধু পথটা বদলে গেছে। একটা নষ্ট গাড়ি ঠিক করে যখন রাস্তায় নামাই, তখন মনে হয় আমিও তো কিছু একটা তৈরি করেছি। আমরা বন্ধু ছিলাম ঠিকই, কিন্তু সেই সময়টা অনেক পেছনে ফেলে এসেছি মেহের। এখন তুমি দাঁড়িয়ে আছো এক কোটিপতির মেয়ে হিসাবে, আর আমি এক সামান্য মেকানিক। তা তুমি এদিকে কি মনে করে? এই ধুলাই খালের রাস্তায় তো তোমাদের মতো মানুষের আসার কথা না। আরিয়ানের সাথে একটা বিয়ের দাওয়াতে যাচ্ছিলাম, জ্যামে আটকা পড়ে ও আমাকে এখানে নামিয়ে দিল। বলল শর্টকাটটা জেনে আসতে। ওর গাড়ির এসিটাও নাকি কাজ করছিল না ঠিক মতো, তাই ও একটু বিরক্ত ছিল। ও এখন আমরা রিলেশনশিপে আছি। আগামী বছর হয়তো আমাদের বিয়ে হয়ে যাবে। মেহেরের কথা শেষ হওয়ার আগেই ধোলাইখালের রাস্তায় তীব্র গতিতে ব্রেক কষে এসে দাঁড়ালো একটি চকচকে বিএমডব্লিউ স্পোর্টস কার। ধুলো উড়ে এসে পড়ল গ্যারেজের সামনে। গাড়ির দরজা খুলে নেমে এলো আরিয়ান। পরনে দামি ব্র্যান্ডের শার্ট, হাতে রোলেক্স ঘড়ি আর পায়ে লিমিটেড এডিশনের স্নিকার্স। মেহেরকে এই নোংরা পরিবেশের ভেতর দেখে সে দারুণ রেগে গেল। মেহের, তোমাকে আমি রাস্তা খুঁজতে বললাম আর তুমি এই ভিখারিগুলোর বস্তিতে ঢুকে আড্ডা দিচ্ছ। দেখছো রাস্তার কি অবস্থা? আমার এই 1 লাখ টাকার জুতোটাই ধুলো লেগে পুরো নষ্ট হয়ে গেল। এই নোংরা মেকানিকগুলোর সাথে তোমার কিসের কথা? চলো গাড়িতে। আরিয়ান মেহেরের হাত ধরে টান দিতে গিয়ে হঠাৎ নয়নের দিকে ভালো করে তাকালো। তার কপালের ভাঁজ গভীর হলো, তারপর ঠোঁটের কোণে ফুটে উঠল এক বিকৃত অহংকারী হাসি। আরে আমাদের আইনস্টাইন সাহেব যে কলেজের ফার্স্ট বয় স্কলারশিপ পাওয়া জিনিয়াস নয়ন আজ রাস্তার ভিখারি। কিরে, তোর তো বিজ্ঞানী হওয়ার কথা ছিল, আর এখন দেখছি তুই অন্যের গাড়ির চাকার তলায় পড়ে আছিস। আমি তো রাজার হারেই আছি। এই তো গত মাসে এই বাবা দুবাইতে একটা নতুন প্রজেক্ট ধরলো, আমিও ঘুরে এলাম। আর দেখ, আমাকে লাস্ট বেঞ্চে বসেও আজ বাবার টাকায় পুরো ঢাকা শহরের অর্ধেকটা কিনে নেওয়ার ক্ষমতা রাখে। জীবনটা বড় অদ্ভুত, তাই না নয়ন? মেধা দিয়ে তুই শেষমেশ এই কালিমাখাটাই শিখলি। টাকা দিয়ে হয়তো শহর কেনা যায় আরিয়ান, কিন্তু মানুষের সম্মান আর আভিজাত্য কেনা যায় না। লাস্ট বেঞ্চে বসে অন্যের খাতা থেকে পাস করতি, আর আজ বাবার টাকায় বড়াই করছিস। তোর আর আমার জীবনের এইসব তো মিলবে না। তুই যা করছিস সেটা বাইপাস রোড, সোজা গিয়ে ডান দিকে মোড় নে। আর তোর এই 1 লাখ টাকার জুতোটা সাবধানে রাখিস, রাস্তার কাদায় পড়লে আবার কান্নাকাটি জুড়ে দিবি। আমাকে জ্ঞান দিবি না তুই?
তোর মতো 2 টাকার মেকানিকের কাছ থেকে আমার সম্মান শিখতে হবে না। তুই সারা জীবন এই ট্রেনের পাশেই পড়ে থাকবি আর আমরা তোদের মতো মানুষদের কিনে রাখব। নিজের চেহারাটা একবার আয়নায় দেখেছিস? ভিখারির মতো লাগছে তোকে। আরিয়ান, কি বলছো এসব? দেখো, তুমি যদি ওর সাথে আর একটা খারাপ কথা বলো, আমি কিন্তু তোমার গাড়িতে উঠবো না। তুমি সবসময় টাকার অহংকার কেন দেখাও? ও আমাদের ক্লাসমেট ছিল। ওর পরিস্থিতির কারণে ও হয়তো পড়াশোনা করতে পারেনি। তার মানে এই নয় যে তুমি ওকে এভাবে অপমান করবে। ফাইন, আমি কিছু বলছি না। তুমি যে এই রাস্তার একটা ছেলের জন্য আমার সাথে সিনক্রেট করছো সেটাই তো আমি বুঝতে পারছি না। চলো, তুমি এমনিতেই দেরি হয়ে গেছে। আব্বু আবার ওইদিকে বিয়ের স্টেজ আমাদের জন্য ওয়েট করছে। মেহের পরিস্থিতি শান্ত করার জন্য আরিয়ানকে টেনে গাড়ির দিকে নিয়ে যায়। আরিয়ান বিরক্তি নিয়ে ড্রাইভিং সিটে বসে পড়ে। সে গাড়ির স্টার্ট বাটনে চাপ দেয়, কিন্তু বিএমডব্লিউ গোগোর শব্দ করে বন্ধ হয়ে যায়। ইঞ্জিন চালু হওয়ার কোনো লক্ষণ দেখা যায় না। আরিয়ান কয়েকবার চেষ্টা করে হতাশ হয়ে স্টিয়ারিংয়ে কিল মারে। কি হলো? স্টার্ট দিচ্ছ না কেন? তোমার এই নতুন গাড়ির আবার কি সমস্যা হলো মাঝ রাস্তায়? জানি না, এদিক দেশের ফালতু অকটেন আর রাস্তার ধুলাবালিতে জার্মান ইঞ্জিন কেয়ার টেকে। মনে হয় সেন্সরে কোনো সমস্যা হয়েছে বা ফুয়েল পাম্প জ্যাম্প হয়ে গেছে। একে তুই রোদ, তার উপর আবার এই ফালতু জায়গা। নয়নকে দিয়ে একবার দেখিয়ে নাও, ও তো মেকানিক, হয়তো বুঝতে পারবে সমস্যাটা কোথায়। হোয়াট? তুমি পাগল হয়ে গেছো মেহের? এই ভিখারি মেকানিক ধরবে আমার কোটি টাকার গাড়ি? এর কি যোগ্যতা আছে এই গাড়ির সেন্সর বোঝার? ও সারা জীবন রিক্সা আর ভ্যানের পার্টস ঠিক করেছে, ও কি বুঝবে বিএমডব্লিউর ইঞ্জিন? নয়ন গ্যারেজের ভেতরে নিজের জায়গায় দাঁড়িয়ে সব শুনছিল। সে এক পাও সামনে বাড়ালো না। 10 হাত দূর থেকেই সে গাড়ির দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। তার চোখের দৃষ্টিতে যেন পুরো ইঞ্জিনটা স্ক্যান হয়ে গেল। গাড়ির ফুয়েল ইনজেক্টর জ্যাম হয়ে আছে, আর স্পার্ক প্লাগের 3 নম্বর পিনে কার্বন জমেছে। বারবার স্টার্ট দেওয়ার চেষ্টা করিস না। ইঞ্জিন লক হয়ে গেলে কিন্তু ক্রেন দিয়ে টেনে নিয়ে যেতে হবে, না হলে তোর কোটি টাকার গাড়ি এখানে পড়ে থাকবে। না দেখেই গাড়ির রোগ বলে দিচ্ছে। তুই কি নিজেকে রজনীকান্ত ভাবিস? দূর থেকে দাঁড়িয়ে তুই ইঞ্জিনের ভেতরটা দেখে ফেললি। আমি এখনই টয়োটা সার্ভিস সেন্টারে কল দিচ্ছি, ওরা মেকানিক পাঠিয়ে দিবে। আরিয়ান প্লিজ, ও যখন বলছে ওকে দেখতে দাও। আমরা এমনিতে লেট করে ফেলেছি। তোমার ইগোর জন্য আমরা এখানে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকবো নাকি? সার্ভিস সেন্টারে লোক আসতে আসতে তো দেখি বিকেল হয়ে যাবে। নয়, তুমি একটু দেখো প্লিজ। নয়ন প্রথমে ইতস্তত করে, কিন্তু মেহেরের অনুরোধ সে ফেলতে পারে না। তাছাড়া একজন মেকানিক হিসেবে নষ্ট গাড়ির সামনে থাকলে তার হাত এমনিতেই নিষ্পিস করে। সে নিজের পুরনো মরচে ধরা টুলবক্সটা নিয়ে ধীর পায়ে গাড়ির দিকে এগিয়ে আসে। বনেটটা খোল। খবরদার, আমার গাড়িতে তোর ওই নোংরা হাত লাগাবে না। কোনো দাগ লাগলে তোর পুরো ক্যারেজ পেঁচে দিলেও শোধ করতে পারবি না বলে দিলাম। তুই শুধু বল সমস্যা কোথায়, আমি নিজে ঠিক করার চেষ্টা করছি। নয়ন কোনো কথা বলে না, সে শুধু চুপচাপ দাঁড়িয়ে থাকে। আরিয়ান বাধ্য হয়ে ভেতরের থেকে বনেটের লক রিলিজ করে। নয়ন বনেট তুলে ভেতরে হাত দেয়। তার জাদুকরি হাত ঠিক জায়গাতেই পৌঁছায়। 3 নম্বর স্পার্ক প্লাগটা খুলে একটা পুরনো কাপড় দিয়ে পরিষ্কার করে এবং ফুয়েল ইনজেক্টরের একটা ডাবল সামান্য ঘুরিয়ে দেয়। মাত্র 2 মিনিটের হাতের কাজ। আবার স্টার্ট দে। আরিয়ান অবজ্ঞার হাসি হেসে স্টার্ট বাটনে চাপ দেয়, কিন্তু অবাক করে দিয়ে এক মুহূর্তের মধ্যে গাড়ির ইঞ্জিন হুঙ্কার দিয়ে জেগে ওঠে। ধোলাইখালের জ্যাম আর কোলাহলের মাঝেও গাড়ির স্মুথ আওয়াজটা স্পষ্ট শোনা যায়। দেখেছো, ও ঠিকই বলেছে। থ্যাংক ইউ নয়ন, তুমি না থাকলে আজ আমরা এখানে আটকে থাকতাম। এত থ্যাংক ইউ দেওয়ার কিছু নেই মেহের, এটা ওর কাজ। রাস্তার কুকুরের কাজ হাড় চেবানো, আর ওর কাজ গাড়ির ময়লা সাফ করা। তোদের মতো ছোট লোকদের দিয়ে মাঝে মাঝে কিছু কাজ হয় বইকে। নে তোর ভিক্ষা, গিয়ে পেট ভরে ভাত খা, আর কিছু টাকা বাঁচলে একটা ভালো সাবান কিনে গোসল করিস। আরিয়ান পকেট থেকে মানিব্যাগ বের করে। একটা কড়কড়ে 500 টাকার নোট সে জানালার কাছ নামিয়ে নয়নের মুখের ওপর ছুঁড়ে মারে। টাকার নোটটা বাতাসে উড়ে এসে নয়নের পায়ের কাছে মাটিতে পড়ে। নয়ন এক চুলও নড়ে না, তার চোয়াল শক্ত হয়ে আসে।
গ্যারেজের ভেতর থেকে রহিমা খালা এতক্ষণ দাঁড়িয়ে সব দেখছিল। তার ছেলের মতো নয়নকে এভাবে অপমানিত হতে দেখে তার চোখ ছলছল করে ওঠে। সে আঁচল দিয়ে চোখ মোছে, কিন্তু শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। আরিয়ান, তুমি এটা কি করলে? ও কি তোমার কাছে টাকা চেয়েছে? তুমি একটা মানুষকে এত জঘন্যভাবে অপমান করতে পারো? আমি ভাবতেই পারছি না তোমার মনটা এত নিচু। ওরা তো এটার জন্যই বেঁচে থাকে মেহের। এই টাকাটা না দিলে ওরা আজ রাতের ভাত জুটতো না। চলো এখন, আমার গরম লাগছে। আমি আর এক সেকেন্ড ওই নোংরা জায়গায় থাকতে চাই না। মেহের দ্রুত গাড়ি থেকে নেমে আসে। সে নিচু হয়ে ধুলো মাখা মাটি থেকে 500 টাকার নোটটা তুলে নেয়। তার চোখে পানি জমে আসে। সে বুঝতে পারে নয়নের মতো একটা ব্রিলিয়ান্ট ছেলের জন্য এই অপমান কতটা গভীর। আই এম সরি নয়ন, ওর তরফ থেকে আমি ক্ষমা চাইছি। ওর টাকার গরমে অন্ধ হয়ে গেছে। তুমি কিছু মনে করো না প্লিজ। মেহের টাকার নোটটা নয়নের টুলবক্সের ওপর খুব সযত্নে রেখে দেয়। তার চোখে এক গভীর অপরাধবোধ। নয়ন মেহেরের চোখের দিকে তাকায়। সেখানে কোনো অভিযোগ নেই, আছে শুধু এক অদ্ভুত শীতলতা। ক্ষমা চাওয়ার কিছু নেই মেহের। বড় লোকদের টাকা মাটিতে পড়লেও দাম কমে না। আর তোমাদের মতো মানুষদের কাছে তো সব কিছুর একটা দাম আছে। সাবধানে চেও। আর হ্যাঁ, আরিয়ানকে বলো ওর গাড়ির ব্যাক প্যাডটাও ক্ষয়ে গেছে। সময় মতো বলে না নিলে একদিন বড় কোন বিপদে পড়বে। মেহের অপরাধী চোখে তাকে মাথা নিচু করে গিয়ে গাড়িতে ওঠে। আরিয়ান তীব্র বেগে গাড়ি টান দিয়ে ধুলো উড়িয়ে চলে যায়। চারপাশ আবার আগের মতো হয়ে যায়। নয়ন টুলবক্সের উপর রাখা 500 টাকার নোটটার দিকে তাকিয়ে থাকে। তার চোখে কোনো জল নেই, আছে শুধু এক শীতল জমাট বাঁধা আগুন। কষ্ট পাইছিস বাপ? দুনিয়াটা এমন রে, গরিবের কোনো সম্মান নাই, বড় লোকদের কথায় কান দিতে নাই। তুই তো আমার রাজার ছেলে। একদিন তুই অনেক বড় হবি, তখন এই ছেলেরাই তোর সামনে এসে মাথা নিচু করে দাঁড়াবে। কষ্ট পাওয়ার সময় কোথায় মা? আমাকে তো কাজ করতে হবে। ব্যাক প্যাডের কাজটা শেষ না করলে তো তুমি দুপুরের বাদ দেবে না। আর ওই 500 টাকাটা দিয়ে তুমি আজ বাজার থেকে ভালো একটা পাঙ্গাস মাছ কিনে এনো। আজ আমি পেট ভরে ভাত খাবো। রহিমা খালা আর কিছু বলতে পারে না। সে নয়নের মাথায় হাত বুলিয়ে দেয় পরম মমতায়। তার চোখ দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। নয়ন রেঞ্জটা হাতে নিয়ে আবার সেই পুরনো প্রোডোর ইঞ্জিনের নিচে ঢুকে যায়। জীবন এখানে এক নির্মম যান্ত্রিক চক্রের মতো ঘুরতে থাকে। ধোলাইখালের এই ধুলো আর কালির গন্ধে ভরা দুপুরটা যখন ধীরে ধীরে বিকেলে গড়ায়, তার থেকে 1000 মাইল দূরে তখন দৃশ্যপট একেবারেই ভিন্ন। সিঙ্গাপুরের মেরিনা বে স্যান্ডসের টপ ফ্লোর পেন্ট হাউস। কাচের বিশাল দেয়ালের ওপাশে আলোয় ঝলমল করছে পুরো শহরের স্কাইলাইন। চামড়ার দামে রিভলভিং চেয়ারে বসে আছেন এশিয়ার সবচেয়ে বড় লজিস্টিক্স ও শিপিং কর্পোরেশনের মালিক সিকান্দার আহমেদ। বয়স 55 ছুঁয়েছে, কিন্তু চেহারায় এখনও একটা বন্য হিংসের মতো রক্ষ গাম্ভীর্য। তার ভারী হাতের মুঠোয় ধরা একটি পুরনো বিবর্ণ রূপোর ছোট চেন। মালয়েশিয়ার ওই কার্গো শিপটার কি খবর জহির? ক্লিয়ারেন্স পেয়েছে ওরা? সিকান্দারের পেছনে এসে দাঁড়ায় তার চিফ অফ সিকিউরিটি এবং সবচেয়ে বিশ্বস্ত ডানহাত জহির। পরনে কালো স্যুট, চোখে মুখে নিখুঁত পেশাদারিত্ব। না বস, পোর্ট অথরিটি ঝামেলা করছে। কাস্টমসের নতুন অফিসার ফাইল আটকে রাখছে, বলছে লিগ্যাল পেপার ছাড়া 1 ইঞ্চিও মুভ করতে দেবে না। নতুন অফিসারদের এই এক সমস্যা, রক্তের গরম বেশি থাকে। ওকে বলো সিকান্দার আহমেদ পেপারস দিয়ে নয়, পাওয়ার দিয়ে বিজনেস করে। কাল সকালের মধ্যে যদি শিপ মুভ না করে, তাহলে ওই অফিসারের চাকরির জন্য মুভ করে যায়। দরকার হলে ওর ওপরের মন্ত্রীকে কিনে নাও। জি বস, আমি দেখছি বিষয়টা। টাকার অ্যামাউন্টটা একটু বাড়িয়ে দিলেই হয়তো কাজ হয়ে যাবে। তবে বস, আপনার জন্য এর চেয়ে বড় একটা খবর আছে। বড় খবর? আমার শিপিং লাইনের চেয়েও বড় কিছু নিয়ে এসেছে নাকি আজ? জহির কয়েক কদম এগিয়ে আসে। তার চেহারায় এক অদ্ভুত উত্তেজনা আর সতর্কতার ছাপ। সে জানে এই খবরটা সিকান্দার আহমেদের জীবনের সবচেয়ে স্পর্শকাতর বিষয়। বস, আমাদের ইন্টেলিজেন্স টিম ঢাকার বস্তিগুলো থেকে একটা লিড পেয়েছে।
আমরা এত বছর ধরে যাকে খুঁজছিলাম তার শক্ত একটা সূত্র এবার আমাদের হাতে এসেছে। জোহরের কথা শুনে সিকান্দার আহমেদের হাতের মুঠো শক্ত হয়ে যায়। রূপোর বিবর্ণ চেনটা তার আঙুলের চাপে যেন আরো গভীর বসে যায়। তুমি তুমি আমার ছেলের কথা বলছো জহির? আমার রক্তের কোনো খোঁজ পেয়েছো তোমরা? জি বস, আমরা এতদিন আসলে ভুল জায়গায় খুঁজছিলাম। আমরা ভেবেছিলাম বাচ্চাটা হয়তো কোনো অনাথ আশ্রমে বড় হচ্ছে, কিন্তু ঘটনাটা অন্যরকম ছিল। অন্যরকম মানে? কি বলতে চাইছো তুমি? পরিষ্কার করে বলো। জহির তার হাতের ট্যাবলেটটা অন করে একটা পুরনো পিকআপ ভ্যানের ঝাপসা ছবি বের করে সিকান্দারের সামনে টেবিলে রাখে। 22 বছর আগে যেদিন ম্যাডামকে অ্যাসাসিনরা মার্ডার করে, সেদিন ফাতেমা নামের ওই নার্স বাচ্চাটাকে পেছনের দরজা দিয়ে নিয়ে পালিয়েছিল। সিসিটিভি ফুটেজে আমরা শুধু দেখেছিলাম সে দৌড়াচ্ছে, কিন্তু আজ ঢাকার আন্ডারওয়ার্ল্ডের একটা পুরনো সোর্সের কাছ থেকে জানতে পারলাম ফাতেমা সেদিন এই পিকআপ ভ্যানটাই উঠেছিল। তারপর ফাতেমা কোথায়? সে কি বেঁচে আছে? আমার ছেলে কোথায় জহির? ফাতেমা বেঁচে নেই বস। সেদিন রাতেই ধোলাইখালের একটা গলিতে অ্যাক্সিডেন্ট করে সে মারা যায়। পুলিশ বডি রিকভার করেছিল, কিন্তু পুলিশের ফাইলে কোনো বাচ্চার কথা উল্লেখ করা ছিল না। তার মানে আমার ছেলেকে ওরা মেরে ফেলেছে? তুমি কি আমাকে এই খবরটা দেওয়ার জন্য এতক্ষণ ধরে ভূমিকা করেছিলে? না বস, শান্ত হন। বাচ্চাটা অ্যাক্সিডেন্টের আগেই নিখোঁজ হয়েছিল। আমাদের সোর্স বলছে ফাতেমা হয়তো বুঝতে পেরেছিল তাকে কেউ ফলো করছে, তাই সে বাচ্চাটাকে বাঁচানোর জন্য ধোলাইখালের কোনো একটা নিরাপদ জায়গায় লুকিয়ে রেখেছিল, আর সেখান থেকেই কেউ একজন বাচ্চাটাকে কুড়িয়ে নিয়ে যায়। সিকান্দার আহমেদ ধীরে ধীরে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ান। তার চোখের দৃষ্টি কাচের দেয়াল ভেদ করে যেন বহুদূর ঢাকার ওই ধুলোমাখা রাস্তায় গিয়ে আটকে যায়। তার চোখে কোনো জল নেই, সেখানে জ্বলছে এক চরম ধ্বংসাত্মক জেদ। আমার রক্ত, এশিয়ার টপ বিলিয়নিয়ারের ছেলে, আজ 22 বছর ধরে কোথায় কি অবস্থায় আছে আমি জানি না। তাকে হয়তো ফুটপাতে ঘুমাতে হয়েছে, হয়তো না খেয়ে রাত কাটাতে হয়েছে, আর আমি এখানে কাছের প্রাসাদে বসে আছি। বস, পরিস্থিতি আমাদের হাতে ছিল না। আমরা পুরো পৃথিবী তন্ন করে খুঁজছি, কিন্তু ধোলাইখালের ওই ঘন বসতিপূর্ণ বস্তিতে কোনো নির্দিষ্ট ডেটাবেস ছাড়া একটা বাচ্চাকে খুঁজে বের করা অসম্ভব ছিল। অসম্ভব বলে সিকান্দার আহমেদের ডিকশনারিতে কিছু নেই জহির। যারা আমার ছেলেকে আমার থেকে দূরে রেখেছে, যারা সেদিন রাতে আমার স্ত্রীকে খুন করেছিল, তাদের আমি মাটির নিচ থেকে টেনে বের করে জ্যান্ত পুড়িয়ে মারব। আমরা খুব কাছাকাছি পৌঁছে গেছি বস। ধোলাইখালের ওই এলাকায় কয়েকটা নির্দিষ্ট গ্যারেজ আর বস্তির ওপর আমরা নজরদারি শুরু করেছি। খুব তাড়াতাড়ি আমরা আসল লোকটাকে আইডেন্টিফাই করে ফেলব। তাড়াতাড়ি নয় জহির, আমার এখনই রেজাল্ট চাই। আজ 22টা বছর আমি এক ফোঁটা শান্তির ঘুমাইনি। এই রূপুর সেন্টার দিকে তাকিয়ে আমি প্রতিটা রাত কাটিয়েছি। আমার ছেলেকে আমার সামনে এনে দাঁড় করাও। জহির একটু ইতস্তত করে। সে জানে পরের কথাটা বললে সিকান্দার আহমেদের রিয়াকশন কি হতে পারে, তবুও পেশাদারিত্বের খাতিরে তাকে সত্যিটা বলতেই হয়। বস, একটা সমস্যা আছে। আমরা শুধু একা নই যারা এই খোঁজটা পেয়েছি। আমাদের নেটওয়ার্কের পাশাপাশি ডার্ক শ্যাডো সিন্ডিকেটও ছেলেটার খোঁজ পেয়েছে। ডার্ক শ্যাডো? ওরা আবার কারা? আমার পার্সোনাল ম্যাটারে নাক গলানোর সাহস এই এশিয়ায় কার হলো? ওরা আন্ডারওয়ার্ল্ডের একটা সাইবার এবং হিউম্যান সিন্ডিকেট বস। ওদের মাস্টারমাইন্ড কে সেটা আজ পর্যন্ত কেউই জানতে পারেনি, তবে ওরা বুঝতে পেরেছে যে আপনার একমাত্র উত্তরাধিকারী বেঁচে আছে। তো ওরা কি চায়? টাকা? আমার পুরো সম্পত্তির অর্ধেক লিখে দেব আমি, যদি ওরা আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দেয়। ওরা টাকা চায় না বস, ওরা চাইছে আপনি পৌঁছানোর আগেই ছেলেটাকে চিরতরে শেষ করে দিতে, যাতে আপনার মৃত্যুর পর এই বিশাল সাম্রাজ্যের কোনো লিগ্যাল ওয়ারিশ না থাকে। জহিরের কথা শেষ হওয়ার আগেই সিকান্দার আহমেদ হাতের দামি ক্রিস্টালের গ্লাসটা সজোরে ফ্লোরে ছুঁড়ে মারেন। কাচের টুকরোগুলো তীক্ষ্ণ শব্দ করে চারিদিকে ছড়িয়ে পড়ে। পেন্ট হাউসের পিনপতন নীরবতা ভেঙে খান খান হয়ে যায়। আমার ছেলের গায়ে হাত দেওয়ার কথা ভাবে এত বড় সাহস? কে এই ডার্ক শ্যাডোর মাস্টারমাইন্ড? আমার নিজের কোম্পানির ভেতরেই কি কোনো ইঁদুর লুকিয়ে আছে যে আমার সিংহাসনে বসতে চায়?
আমরা ইনভেস্টিগেশন করছি বস, কিন্তু তার আগে আমাদের ছেলেটাকে প্রোটেকশন দিতে হবে। হিটম্যানরা যে কোনো সময় ঢাকার ওই বস্তিতে অ্যাটাক করতে পারে। আমার পুরো প্রাইভেট আর্মি রেডি করো জহির। সিঙ্গাপুর, মালয়েশিয়া আর দুবাই থেকে আমাদের সেরা শুটারদের ঢাকা মুভ করতে বলো। আজ রাতেই আমি আমার পার্সোনাল জেটে ঢাকা যাচ্ছি। কিন্তু বস, কাল সকালে বোর্ড মিটিং আছে, জাপানিজ ইনভেস্টররা আসছে। আপনি হঠাৎ করে ঢাকায় গেলে কোম্পানির শেয়ারে। চুলে যাক বোর্ড মিটিং আর জাপানিজ ইনভেস্টর। আমার সাম্রাজ্যের চেয়ে আমার রক্তের দাম অনেক বেশি। আমার ছেলের গায়ে যদি একটা আঁচড় লাগে, জাস্ট একটা আঁচড়, আমি পুরো ঢাকা শহর শ্মশান বানিয়ে দেব। একটা লাশও আস্ত রাখবো না আমি। আমি এখনই এভিয়েশন টিমকে সিগন্যাল দিচ্ছি বস, 1 ঘন্টার মধ্যেই আপনার জেট রেডি হয়ে যাবে। আর শোনো, কামরানকে ইনফর্ম করো আমার ভাই যেন ঢাকার লোকাল প্রশাসন আর পুলিশকে হ্যান্ডেল করার ব্যবস্থা করে। ওকে বলো ওর ভাতিজার খোঁজ পাওয়া গেছে। জহির মাথা নিচু করে সম্মতি জানায় এবং দ্রুত ঘর থেকে বেরিয়ে যায়। সিকান্দার আহমেদ আবার কাচের দেয়ালের সামনে এসে দাঁড়ান। তার বুকের ভেতর 22 বছরের জমে থাকা আগ্নেয়গিরি ফুটতে শুরু করেছে। সিকান্দার আহমেদ গুণাক্ষরেও টের পাচ্ছেন না যে যাকে তিনি ঢাকার প্রশাসন সামলানোর দায়িত্ব দিতে চাইছেন, তার সেই আপন ছোট ভাই কামরান আহমেদই আসলে ডার্ক শ্যাডোর মাস্টার মাইন্ড। যে ভাই কোম্পানির ডিরেক্টর হয়ে দিনের আলোতে তার পাশে বসে থাকে, রাতের অন্ধকারে সেই চায় আসল উত্তরাধিকারী যেন কখনোই এই সাম্রাজ্যে ফিরে না আসে। রক্তের এই নিষ্ঠুর খেলায় নিয়তি এক ভয়াবহ অধ্যায়ের জন্য প্রস্তুত হচ্ছে। এদিকে রাত 9টা বাজতেই ঢাকার আকাশ যেন ভেঙে পড়ল। মুষলধারে নামা বৃষ্টির একটানা গর্জনে শহরের সব যান্ত্রিক কোলাহল ডুবে গেছে। ধোলাইখালের পেছনের অন্ধকার গলির ভেতর জরাজীর্ণ বস্তির একটা ছোট্ট টিনের চালের ঘর। বহু পুরনো মরচে ধরা চালের একটা নির্দিষ্ট ফটো দিয়ে টপ টপ করে বৃষ্টির পানি পড়ছে ঘরের স্যাঁতস্যাঁতে মেঝে বেলায়। নয়ন একটা ভাঙা প্লাস্টিকের বালতি এনে ঠিক সেই জায়গাটার নিচে বসিয়ে দিল। টিনের চালে বৃষ্টির উন্মুক্ত আওয়াজ আর বালতিতে পানি পড়ার একটানা শব্দ মিলে ঘরের ভেতরের পরিবেশটাকে ভীষণ ভারী আর গুমট করে তুলেছে। ঘরের এক কোণে টিমটিম করে জ্বলছে একটা 0 পাওয়ারের বাল্ব। রহিমা খালা একটা সস্তা মেলাইমের প্লেটে একদলা ভাত আর কাঁচামরিচ দিয়ে মাখানো 2টো ডিম ভাজি নিয়ে নয়নের সামনে পার্টিতে এসে বসল। দুপুরে সেই ঘটনার পর থেকে নয়ন খুব বেশি কথা বলেনি। গ্যারেজের এক কোণে চুপচাপ কাজ করেছে। ছেলের এই নীরবতা রহিম খালার বুকে পাথরের মতো চেপে বসেছে। সে কাঁপা কাঁপা হাতে নয়নের কালি বসা রুক্ষ চুলগুলোতে পরম মমতায় বিলি কেটে দেয়। আজ আর পাঙ্গাস মাছটা আনতে পারলাম না রে বাপ, বৃষ্টিতে বাজার বসার আগেই সব গুটিয়ে ফেললো। ডিম ভাজি দিয়ে একটু খেয়ে নে। আরে মা, ডিম ভাজি তো আমার সবচেয়ে ফেভারিট। তুমি তো জানো আমি ডিম পেলে আর কিছুই খুঁজি না। আর বৃষ্টির দিনে এই গরম ভাত আর ডিম ভাজি একদম অমৃতম। তুই তো সব সময় আমাকে সান্ত্বনা দিস, কিন্তু আমি জানি তোর ভেতরে কি কষ্ট হয়। মা, তুমি খামোকা টেনশন নিচ্ছ? আমি তো মেকানিক, কি গাড়ির রোগ সারানো আমার কাজ। কেউ যদি কাজের বিনিময়ে টাকা দেয়, সেটা অপমান হবে কেন? ওদের কথায় আমার কি আসে যায়? কিন্তু ও তো তোকে কাজ হিসাবে টাকাটা দেয়নি, ও তোকে ছোট করার জন্য তোর মুখের উপর ছুঁড়ে মেরেছে। তুই তো ওদের মতোই কলেজে পড়েছিস, তোর তো ওদের চেয়েও বেশি মেধা ছিল। মেধা দিয়ে কি হবে মা, যদি কপালে জোর না থাকে? আমি তো দেখেছি তুমি মানুষের বাসা বাড়িতে কাজ করে নিজের পেটে গামছা বেঁধে আমার কলেজের ফি দিয়েছো। আমি কি পারতাম তোমাকে ওই বয়সে আরো কষ্ট দিয়ে ভার্সিটিতে পড়তে? যা হয়েছে ভালোই হয়েছে। ওই বড়লোকের কুলাঙ্গার ছেলেটাকে তোকে সবার সামনে কুকুরের মতো অপমান করলো, আর তুই একটা টু শব্দও করলি না। আমার তো মনে হচ্ছিল রেঞ্জটা দিয়ে ওর মাথাটা ফাটিয়ে দে। তুই এই কষ্টটা পেটের ভিতর চেপে রেখে এভাবে চুপ করে আছিস কেন বাপ? একটু কাঁদলেও তো মানুষের বুক হালকা হয়। খাদবো কেন মা? কাঁদে তো দুর্বল মানুষরা। আর আমি চুপ করেছিলাম কারণ ওর কথার জবাব দেওয়ার মতো ভাষা আমার কাছে নেই। ও যা বলেছে তা তো মিথ্যা নয় মা। আমি তো আসলে রাস্তার একটা সামান্য মেকানিক,
গাড়ির নিচে শুয়ে কালিমা খাই আমার কাজ। যে মানুষটা টাকার পাহাড়ে বসে আছে তার সাথে তর্ক করে নিজের এনার্জি নষ্ট করার কোনো মানে হয়? তার চেয়ে বরং এই বৃষ্টির রাতে তোমার হাতের এই গরম ভাত আর ডিমবাজি অনেক বেশি দামি আমার কাছে। তুই সব সময় এভাবে নিজেকে সান্ত্বনা দিস, কিন্তু এই সান্ত্বনা দিয়ে তুই আর কতদিন নিজের মেধাটাকে এভাবে গলা টিপে মেরে রাখবি? তোর কি মনে নেই ওই কলেজে পড়ার সময় রাত জেগে যখন অঙ্ক করতিস, তখন তুই আমাকে বলতিস তুই একদিন অনেক বড় ইঞ্জিনিয়ার হবি। আজ তুই সেই বড় বড় স্বপ্নগুলো ভুলে গিয়ে এই ধোলাই খালের ড্রেনের পাশে পড়ে আছিস। আমি মা হয়ে তোর এই অধঃপতন কিভাবে সহ্য করি বলতো? পদপতন কোথায় দেখলে তুমি? আমি তো চুরি করছি না, কারো পকেট মারছি না, নিজের রক্ত পানি করে ঘাম জড়িয়ে দুমুঠো বাস জোগাড় করছি। তুমি জানো না, আজ যখন ওই ছেলেটার কোটি টাকার গাড়িটা স্টার্ট নিচ্ছিল না, আর আমি জাস্ট 2 মিনিট সময় নিয়ে ইঞ্জিনটা ঠিক করে দিলাম, তখন আমার ভেতরে কি পরিমাণ শান্তি লাগছিল। একজন ইঞ্জিনিয়ার হয়তো গাড়িটা বানিয়েছে, কিন্তু আমি সেই মরা গাড়িটাকে আবার জীবন দিয়েছি। কাজের কোনো ছোট বড় নেই মা। এই খালিমাকে হাত দুটোই আমার আসল পরিচয় আর অহংকার। অহংকার? কিসের অহংকার রে পাগলা? আজ দুপুরে ওই মেয়েটার সামনে তুই যখন মাথা নিচু করে দাঁড়িয়েছিলি, তখন তোর ওই অহংকার কোথায় ছিল? আমি তো দেখেছি তোর চোখের দৃষ্টি কতটা অসহায় হয়ে গিয়েছিল। ওই মেয়েটা তো তোর সাথেই পড়তো, ও আজ কত বড় লোকের গাড়িতে ঘোরে, আর তুই ওর সামনে ভিখারির মতো দাঁড়িয়ে থাকলি। আমি যদি তোকে ওই দিন ডাস্টবিনের পাশ থেকে কুড়িয়ে না আনতাম, হয়তো তুই কোনো ধনীর ঘরে বড় হতিস। আমার এই গরিব ঘরে এসে তুই তোর জীবনটা শেষ করে দিলি বাপ। তুমি এই কথাটা আর কোনোদিনও মুখে আনবে না মা। তুমি আমাকে ডাস্টবিন থেকে কুড়িয়ে আনোনি, তুমি আমাকে জীবন দিয়েছো। তুমি না থাকলে তো আমি ওই রাতেই চালের মুখে মরে পড়ে থাকতাম। তুমি মানুষের বাসা বাড়িতে থালা মেজে নিজের পেটে গামছা বেঁধে আমাকে মানুষ করেছো। এই পৃথিবীতে তোমার চেয়ে দামি আর কেউ নেই আমার কাছে। আর মেহেরের কথা বলছো? মেহের আমার খুব ভালো বন্ধু ছিল। ওর সামনে আমি আমার এই কালিমাকা চেহারাটা দেখাতে চাইনি ঠিকই, কিন্তু ওর কাছে আমার কোনো মাথা নিচু হয়নি। পরিস্থিতি হয়তো আমাকে নিচু করেছে, কিন্তু আমার মানুষত্ব এখনো ওই আরিয়ানের চেয়ে অনেক উঁচুতে আছে। নয়ন কথাগুলো বলে আবার শান্তভাবে ভাত মাখাতে শুরু করে। সে মুখে যতই শক্ত কথা বলুক না কেন, তার চোখের গভীরে যে এক তীব্র শূন্যতা আর বুকের ভেতর চাপা পড়া বিশাল একটা দীর্ঘশ্বাস আটকে আছে, সেটাই টিমটিমে আলোতেও স্পষ্ট বোঝা যায়। বাইরের তুমুল বৃষ্টি যেন তার ভেতরে সেই না বলা কান্নাগুলোকেই ধুয়ে মুছে নিয়ে যেতে চাইছে। বস্তির চালের ওপর আছড়ে পড়া সেই একই বৃষ্টি যখন ঢাকার অভিজাত এলাকা গুলশানের একটি বিলাসবহুল ফ্ল্যাটের 10 তলার বিশাল কাচের জানালায় এসে পড়ে, তখন তার শব্দটা অনেকটাই বদলে যায়। এসির ঠান্ডায় জমে থাকা মেহেরের ঘরের পরিবেশটা এখন ভীষণ থমথমে। বিলাসবহুল বিছানায় পা গুটিয়ে বসে মেহের আনমনে জানালার বাইরে বৃষ্টির ঝাপটার দিকে তাকিয়ে আছে। তার এক হাতে ধরা আইফোন, আর ওপাশ থেকে আরিয়ানের কড়া গলার আওয়াজ ভেসে আসছে ফোনে। আমি জাস্ট বুঝতে পারছি না তোমার প্রবলেমটা কোথায় মেহের। সেই দুপুর থেকে তুমি আমার সাথে একটা কথাও বলছো না। আমি তোমাকে ওই নোংরা গ্যারেজ থেকে উদ্ধার করে নিয়ে এলাম, আমার গাড়ির ওই ফালতু মেকানিকের হাতে ঠিক করালাম, আর তুমি কিনা আমার উপরেই রেগে আছো? তুমি কি ভুলে গেছো আজ ওই বস্তির কাদার ভেতরে দাঁড়িয়ে আমার 1 লাখ টাকার জুতোটা নষ্ট হয়েছে জাস্ট তোমার জেদের কারণে? তোমার প্রবলেমটা জুতোতে নয় আরিয়ান, তোমার প্রবলেমটা তোমার মেন্টালিটিতে। তুমি কি একবারও ভেবে দেখেছো আজ দুপুরে তুমি একটা মানুষের সাথে কতটা জঘন্য ব্যবহার করেছো? তুমি কাকে ভিখারি বলেছো? হ্যাঁ, কুকুরের সাথে তুলনা করেছো, আর টাকাটা তার মুখের উপর ছুঁড়ে মেরেছো। তোমার টাকার গরম থাকতে পারে, কিন্তু একজন মানুষকে এভাবে অপমান করার অধিকার তোমাকে কে দিয়েছে? অধিকার আমাকে আমার স্টেটাস দিয়েছে মেহের। আমি বিলিয়নিয়ারের ছেলে, আরও একটা রাস্তার টোকায় মেকানিক। তুমি কি এক্সপেক্ট করো আমি ওর সাথে গলা মিলিয়ে দোস্ত বলে কোলাকুলি করব? তুমি ওকে নিয়ে এত সিম্প্যাথি দেখাচ্ছ কেন? জাস্ট বিকজ ও তোমার এক সময়কার ক্লাসমেট ছিল? আরে ভাই, ওই সব কলেজ লাইফের সস্তা ইমোশন দিয়ে রিয়েল লাইফ চলে না। এখন ওর জায়গা ট্রেনের পাশে, আর আমার জায়গা টপে। তোমার এই স্ট্যাটাসের অহংকারটা বড্ড ফাফা আরিয়ান। তুমি হয়তো ভুলে গেছো
কিন্তু আমার খুব ভালো করেই মনে আছে কলেজে যখন জলিল স্যারের ফিজিক্স ক্লাসে তুমি একটা সহজ অঙ্ক মেলাতে না পেরে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে, তখন এই নয়নী তোমাকে নিজের খাতা দিয়ে সাহায্য করতো। তুমি তো নিজের যোগ্যতাও পাশ করতে পারলে না, আর বাবার টাকা একটা স্পার্টস কার পেয়ে তুমি সেই মেধার বিচার করছো তোমার ওই 1 লাখ টাকার জুতোর দাম দিয়ে। শাট আপ মেহের, তুমি লিমিট ক্রস করছো। তুমি কি আমার ফ্যামিলি আর আমার অ্যাচিভমেন্টকে একটা ফালতু বস্তির ছেলের সাথে কম্পেয়ার করছো? মেধা দিয়ে ও কি শিখতে পেরেছে জীবনে? শেষমেশ তো আমারই গাড়ির চাকায় হাওয়া দিচ্ছে। শোনো, দুনিয়াটা মেধা দিয়ে চলে না, পাওয়ার আর টাকা দিয়ে চলে। আজ আমার টাকা আছে বলে আমি যা খুশি তাই বলতে পারি। আর তোমার এই সস্তা বস্তি প্রেম যদি এতই উতলে ওঠে, তাহলে তুমি ওর কাছে গিয়ে বসে থাকো না কেন? তোমার মুখ থেকে এর চেয়ে ভালো কিছু আর আমি আশা করি না আরিয়ান। তুমি জানো আমি এতদিন তোমার টাকা দেখিনি, তোমার ভেতরকার মানুষটাকে ভালোবাসার চেষ্টা করেছি। আমি ভেবেছিলাম বয়সের সাথে সাথে তোমার এই অহংকারগুলো হয়তো কমে যাবে, কিন্তু আজ দুপুরে গ্রেজের সামনে আমি তোমার আসল নোংরা চেহারাটা দেখেছি। যে মানুষটার নিজের কোনো মনুষ্যত্ব নেই, যে টাকার গরমে অন্ধ হয়ে গেছে, সে কখনো আমাকেও সম্মান করতে পারবে না। তুমি আমাকে জাজ করছো? তুমি কি ভুলে গেছো আমাদের ফ্যামিলির মধ্যে বিয়ের কথা চলছে? তুমি একটা 2 টাকার মেকানিকের জন্য আমাদের এত বছরের রিলেশনশিপটা নষ্ট করতে চাইছো? তুমি কি জানো তুমি কি বলছো মেহের? আমার বাবার কোম্পানির সাথে তোমাদের কোম্পানির যে ডিলটা চলছে সেটা ক্যান্সেল হলে তোমার বাবার ব্যবসা পথে বসতে 1 সেকেন্ডও লাগবে না। এটাই তোমার লেভেল আরিয়ান। শেষ পর্যন্ত তুমি আমাকে ব্যবসায়িক ডিল দিয়ে ব্ল্যাকমেল করা শুরু করলে। তুমি আসলে ভিতর থেকে ভীষণ গরিব একজন মানুষ। তোমার টাকার পাহাড় থাকতে পারে, কিন্তু তোমার মনটা ওই ধুলোই খালের ড্রেনের চেয়েও নোংরা। আর শোনো, আমার বাবার ব্যবসা পথে বসবে কি বসবে না সেটা আমরা বুঝবো, কিন্তু তোমার মতো একটা অমানুষের সাথে আমি আর এক মুহূর্ত কোনো সম্পর্ক রাখতে চাই না। ইটস ওভার আরিয়ান, আমাকে আর কখনো কল করার চেষ্টা করবে না। আরিয়ান ওপাশ থেকে চিৎকার করে কিছু একটা বলার চেষ্টা করে, কিন্তু মেহের আর 1 সেকেন্ডও দেরি না করে কলটা কেটে দেয়। ফোনটা বিছানার এক কোণে ছুঁড়ে ফেলে সে দুহাতে মুখ ঢেকে ডুকরে কেঁদে ওঠে। এই কান্নাটা শুধু সম্পর্ক ভেঙে যাওয়ার জন্য নয়, এই কান্নাটা একটা অদ্ভুত অপরাধ বোধের। জানালার বাইরের অন্ধকার বৃষ্টির দিকে তাকিয়ে মেহেরের চোখের সামনে বারবার ভেসে উঠতে থাকে নটরডেম কলেজের সেই লাইব্রেরির দৃশ্য, যেখানে নয়ন খুব কনফিডেন্টলি তাকে অঙ্কের কঠিন সূত্রগুলো বুঝিয়ে দিত। নয়নের সেই উজ্জ্বল তীক্ষ্ণ চোখগুলো আজ কিভাবে কালি আর ধুলোর নিচে চাপা পড়ে এক শীতল পাথরে পরিণত হয়েছে, সেই দৃশ্যটা মেহেরের বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে দেয়। এক অজানা মায়া, তীব্র অপরাধবোধ আর পুরনো বন্ধুত্বের হারানো স্মৃতিগুলো এই বৃষ্টির রাতে মেহেরের মনস্তাত্ত্বিক দ্বন্দ্বকে এক চরম পর্যায়ে নিয়ে যায়। মেহেরের ফোনটা বিছানায় পড়ে আছে। আরিয়ানের সাথে সম্পর্ক ছিন্ন করার পর এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এসেছে তার ঘরে। বাইরে বৃষ্টির তুমুল শব্দ, কিন্তু মেহেরের ভেতরে চলছে আরেক তীব্র ঝড়। সে জানালার বিশাল কাচের কাছে গিয়ে দাঁড়ায়। কাচ বেয়ে গড়িয়ে পড়া পানির ফোঁটাগুলোর দিকে তাকিয়ে থাকতে থাকতে তার চোখের সামনের দৃশ্যপট ধীরে ধীরে ঝাপসা হয়ে আসে। গুলশানের এই বিলাসবহুল 10 তলার ফ্ল্যাট, আরিয়ানের অহংকার, গ্যারেজে সেই ধুলো কালি, সব কিছু মিলিয়ে গিয়ে মেহের যেন ছিটকে চলে যায় আজ থেকে ঠিক 5 বছর আগের এক উজ্জ্বল সকালে। নটরডেম কলেজের বিলাস লাইব্রেরি, চারদিকে বইয়ের তাক, পিনপতন নীরবতা। লাইব্রেরির একেবারে শেষ মাথার একটা টেবিলে বসে আছে মেহের। তার সামনে খোলা বিশাল এক ফিজিক্সের বই আর খাতার পাতায় অসংখ্য কাটাকুটি। মেহেরের কপালে বিরক্তির ভাঁজ। সে বারবার পেন্সিলের পেছনের অংশটা কামড়াচ্ছে। ঠিক তখনই তার সামনের চেয়ারটা টেনে খুব নিঃশব্দে এসে বসল নয়ন। পরনে কলেজের ইউনিফর্ম, চোখে মুখে এক অদ্ভুত আত্মবিশ্বাস আর একগাল হাসি। কি ব্যাপার ম্যাডাম, ফিজিক্সের নিউটনের সাথে কি আপনার খুব বড় কোনো শত্রুতা চলছে? গত আধা ঘন্টা ধরে দেখছি আপনি 3 নম্বর সূত্রটা নিয়ে রীতিমতো যুদ্ধ করছেন আর পেন্সিলটার জান শেষ করে দিচ্ছেন। তুই তো হাসবি নয়, তোর তো ব্রেনে ফিজিক্সের টিপস ঢুকানো আছে। আমি তো আর তোর মতো আইনস্টাইনের নাতি না। এই ফ্রিকশনের অঙ্কটা আমি গত 4 বার করে মেলাতে চেষ্টা করছি, কিন্তু প্রতিবারই রেজাল্ট নেগেটিভ আসছে।
আমার মনে হচ্ছে আমি ফিজিক্সে এবারও ডাব্বা মারবো। ডাব্বা মারার কোনো চান্স নেই, কারণ তোর টিউটর আমি, আর আমার স্টুডেন্ট ফেল করবে এটা তো আমার ইগোতে লাগবে। দেখি কোথায় ভুল করেছিস। তুই দেখ, কিন্তু আমাকে নিয়ে একদম হাসবি না বলে দিচ্ছি। আমার এমনিতেই মাথা গরম হয়ে আছে। কালকে জলিল স্যার যদি আমাকে বোর্ডে ডাকে, আমি নির্ঘাত অজ্ঞান হয়ে যাব। অজ্ঞান হওয়ার কিছু নেই, তুই আসলে অঙ্কটা ঠিকই করেছিস, শুধু ফোর্সের ডিরেকশনটা উল্টে ধরেছিস। দেখ, যখন গাড়িটা সামনে দিকে যাচ্ছে তখন ফ্রিকশনটা কাজ করবে ঠিক তার উল্টো দিকে। তুই তো ফ্রিকশন আর ফোর্স দুইটাই একদিকে নিয়েছিস, তাহলে গাড়ি তো আকাশে উড়ে যাও মেহের। ওহ গড, এত ছোট একটা সিলি মিস্টেক আমি বারবার করছিলাম। আমি তো পুরো স্টুপিড। তুই এত সহজে কিভাবে ধরে ফেললি রে? কারণ আমি শুধু সূত্র মুখস্থ করি না, আমি জিনিসটা ফিল করি। তুই ফিজিক্সের বই পাস বলে এটা তোর কাছে কঠিন লাগে, বই পেলে চলবে না, বইয়ের পাতাকে বাস্তবের সাথে মেলাতে হবে। এ দেখ, আমি তোকে আরেকটা সহজ নিয়মে এটা বুঝিয়ে দিচ্ছি। নয়ন খুব যত্ন নিয়ে পেন্সিল দিয়ে ছোট ছোট ডায়াগ্রাম এঁকে মেহেরকে অঙ্কটা বোঝাতে শুরু করে। মেহেরের মুগ্ধ হয়ে নয়নের দিকে তাকিয়ে থাকে। নয়নের বোঝানোর স্টাইল এত সহজ যে মেহেরের মনে হয় যেন সে কোনো ম্যাজিক দেখছে। সত্যি নয়, তুই না থাকলে আমার যে কি হতো। তুই এত ব্রিলিয়েন্ট কিভাবে রে? আমার তো মাঝে মাঝে মনে হয় তুই বুয়েটে ফার্স্ট হবি, আর তারপর নাসা টাসে চলে যাবি। তখন তো আর তোর এই স্টুপিড মেহেরকে তোর মনে থাকবে না। নাসায় যাই আর ছাদে যাই, তোকে আমি বলবো কিভাবে? তুই তো আমার একমাত্র বন্ধু মেহের। এই পুরো কলেজে তুই ছাড়া তো আমার সাথে সেভাবে কেউ মিশতে চায় না। আমার জামা কাপড় পুরনো, আমার বাবার অনেক টাকা নেই, আমি বাসে ঝুলে কলেজে আছি। সবাই তো আরিয়ানের মতো বড় লোকদের সাথে ঘুরতে পছন্দ করে। তুই আবার এই ফালতু কথাগুলো শুরু করলে? আমি তোকে কতবার বলেছি, বন্ধুত্ব কখনো টাকা দিয়ে মাপা হয় না। তুই আমার বন্ধু কারণ তুই মানুষ হিসেবে সেরা। আর আরিয়ানের টাকা থাকতে পারে, কিন্তু তোর মতো মেধা আর তোর মতো এই সুন্দর মনটা ওর নেই। তা ঠিক, কিন্তু এই দুনিয়াটা বড্ড স্বার্থপর মেহের। মেধা আর মন দিয়ে পেট ভরে না। আমার মা মানুষের বাসা বাড়িতে কাজ করে আমাকে পড়ায়। আমার একটাই স্বপ্ন, আমি যেদিন অনেক বড় ইঞ্জিনিয়ার হব সেদিন আমি আমার মায়ের জন্য একটা ছোট্ট সুন্দর বাড়ি বানাবো, আর সেই বাড়ির প্রথম দাওয়াতটা কিন্তু তোর। ডান, আমি কিন্তু সেই দাওয়াতে তোর মায়ের হাতের রান্না পেট পুড়ে খাবো। আর শোন, তুই ইঞ্জিনিয়ার হওয়ার পর আমি কিন্তু তোর কোম্পানিতে বিনা বেতনে কাজ করব। তুই রাজি তো? বিনা বেতনে কেন? তুই তো আমার কোম্পানির সিইও হবি। আমরা দুজন মিলে এমন একটা কিছু বানাবো যেটা থেকে সবাই চমকে যাবে। প্রমিস, তুই আমাকে কখনো ছেড়ে যাবি না তো নয়ন? আমরা সব সময় এরকম ভালো বন্ধু থাকবো তো? প্রমিস মেহের, পরিস্থিতি যাই হোক আমি সবসময় তোর বন্ধু হয়ে থাকবো। তুই রাখলে আমাকে পাবি। এই উজ্জ্বল লাইব্রেরির দৃশ্যটা হঠাৎ করেই যেন বৃষ্টির ঝাপটায় ধুয়ে মুছে যায়। মেহের আবার বাস্তবে ফিরে আসে। জানালার বাইরের অন্ধকার রাতের দিকে তাকিয়ে সে বুঝতে পারে নয়নের সেই উজ্জ্বল চোখগুলো আজ গ্যারেজের কালিতে থেকে গেছে। আর সেই প্রমিস করা বন্ধুটা আজ তাকে না চিনতে পারার ভান করে মাথা নিচু করে দাঁড়িয়েছিল। মেহেরের বুকের ভেতরটা ডুকরে কেঁদে ওঠে। যে ছেলেটা একদিন তার জন্য পুরো দুনিয়া পাল্টে দেওয়ার স্বপ্ন দেখত, আজ সেই ছেলেটাকেই আরিয়ান সবার সামনে ভিখারি বলে অপমান করেছে। আর মেহের কিছুই করতে পারেনি। অপরাধবোধ আর হারানো বন্ধুত্বের এই তীব্র যন্ত্রণা মেহেরকে ভেতর থেকে কুরে কুরে খেতে থাকে। সে ফোনটা হাতে নিয়ে নয়নের কোনো পুরনো নম্বর খোঁজার চেষ্টা করে, কিন্তু তার মনে পড়ে যায় 5 বছর আগেই নয়ন তার জীবন থেকে একেবারে হারিয়ে গিয়েছিল। বৃষ্টির এই রাতে মেহেরের কান্না আর নয়নের নীরব অভিমান যেন এক অদৃশ্য সুতোয় বাধা পড়ে যায়। গুলশানের ওই বিলাসবহুল ফ্ল্যাটের জানালার কাছে যখন মেহেরের কান্নার জল আর বৃষ্টির পানি মিলেমিশে একাকার, তখন শহরের আরেক প্রান্তে এই একই বৃষ্টি এক ভয়ানক ষড়যন্ত্রের জাল বুনছে। রাত তখন ঘড়ির কাঁটায় ঠিক 2টো। ঢাকার অদূরে আমিন বাজারের একটা পরিত্যক্ত পুরনো চামড়ার ফ্যাক্টরি। বৃষ্টির তীব্রতা এখানে আরও বেশি।
ভেতরের স্যাঁতস্যাঁতে অন্ধকারের টিমটিম করে জ্বলছে একটা মাত্র লালচে বাল্ব। বাল্বের ঠিক নিচেই দাঁড়িয়ে আছে একটা ছায়ামূর্তি। লোকটার মুখ অন্ধকারে ঢাকা, তবে তার বাঁ হাতের কবজিতে থাকা দামি রোলেক্স ঘড়িটা অন্ধকারের মধ্যেও চকচক করে উঠছে। সে আর কেউ নয়, এশিয়ান শিপিং এম্পায়ারের ডিরেক্টর এবং সিকান্দার আহমেদের আপন ছোট ভাই কামরান আহমেদ। কামরানের ঠিক কয়েক হাত দূরে একটা মরচি ধরা ড্রামের ওপর বসে সিগারেট ফুঁকছে ঢাকার কুখ্যাত আন্ডারওয়ার্ল্ড হিটম্যান রঞ্জু। তার চোখে মুখে পেশাদার খুনির ঠান্ডা রক্তের ছাপ। বৃষ্টির রাইতে তো কুত্তাও বাইর হয় না স্যার। আপনি এত রাইতে এই ভুতুরে কারখানায় আমারে ডাকলেন, ঘটনা তো নিশ্চয়ই অনেক বড়। মালপানি কেমন ছুটবে আজকা? মাল পানি দিয়ে তোকে ভাবতে হবে না রঞ্জু, তুই শুধু ভাববি কাজটা কতটা নিখুঁত হবে। আজ রাতেই এই কাজের ওপর আমার গত 22 বছরের অপেক্ষার ফল নির্ভর করছে। 22 বছর? কোন কি স্যার? 22 বছর ধরে কোন মুরগিটারে পালছেন যার জবাই করার টাইম আজকা রাইতে আইলো? মুরগি নয় রঞ্জু, একটা বাঘের বাচ্চা। এমন একটা বাঘের বাচ্চা যে বেঁচে থাকলে আমার পুরো রাজত্ব এক নিমিষে ধুলোয় মিশে যাবে। আমি এতদিন জানতাম ও মরে ভূত হয়ে গেছে, কিন্তু আজ খবর পেলাম ও ঢাকার বুকেই দিব্যি বেঁচে আছে। তা সেই বাঘের বাচ্চাটা থাকে কই স্যার? বনানীতে নাকি গুলশানে? সিকিউরিটি কেমন ওর সাথে? আমার পোলাপান কি ভারী অস্ত্র নিয়ে নামবে নাকি সাইলেন্সারই কাম হয়ে যাইব? এসব অভিজাত এলাকায় সে থাকে না রঞ্জু, তার ঠিকানা এখন রাস্তার ধুলো আর কালি। এই নে, ভালো করে দেখে নিন। কামরান নিজের চামড়ার জ্যাকেটের পকেট থেকে একটা ছবি বের করে রঞ্জুর দিকে ছুড়ে দেয়। রঞ্জু ছবিটা লুফে নিয়ে বাল্বের ম্লান আলোয় ভালো করে দেখার চেষ্টা করে। এইটা ক্যাডা স্যার? এই তো একটা মেকানিক পোলা, ছবির দিকে পেছন ফিরা গাড়ির চাকা খুলতেছে, মুখ তো ঠিক মতো বোঝাই যায় না। এই ফকিন্নির পোলারে মারার লাইগা আপনি আমার মতো টপ হিটম্যান রে রাখছেন? এই ফকিনের পোলার আসল পরিচয় তুই জানিস না রঞ্জু, আর তোর জানার দরকার নাই। ছেলেটার নাম নয়ন, দোলাইখালের মায়ের দোয়া নামের একটা পুরনো গ্যারেজে থাকে আর কাজ করে। কাল সকালের সূর্য যেন ও কোনোভাবেই না দেখায়। আরে স্যার, এই পোলারে মারতে তো আমার একটা টোকাইয়ের 10 মিনিট টাইম লাগবে। জাস্ট পেটের মধ্যে একটা পোস্ট দিয়া দিমু, সব শেষ। আপনি খামুখা এত টেনশন নিতেছেন কেন? বেশি পণ্ডিত করবি না রঞ্জু, আমি জাস্ট মারতে বলিনি তোকে। তোকে এমনভাবে মারতে হবে যেন কাক পক্ষেও টের না পায় যে এটা মার্ডার। মানে খুনের উপরে আবার পর্দা দিতে কইতাছেন? সেইটা কেমনে সম্ভব? আমার একটু বুঝাইয়া কোন। খুব সম্ভব। কাজটা এমনভাবে করবি যেন মনে হয় গ্যারেজে শর্ট সার্কিট থেকে আগুন লেগে অ্যাক্সিডেন্ট হয়েছে। ছেলেটা যেন ওই গ্যারেজের ভেতরেই জ্যান্ত পুড়ে ছাই হয়ে যায়। আগুন? কিন্তু স্যার, আগুন দিলে তো পুরা গ্যারেজ পুড়ে ছাই হয়ে যাইব। আশেপাশের বস্তিতেও তো আগুন ছড়াইয়া যাইতে পারে। তখন তো ফায়ার সার্ভিস আইসা ক্যাসাল লাগাইব। লাগুক ক্যাচাল, ফায়ার সার্ভিস এসে শুধু একটা অ্যাক্সিডেন্টের রিপোর্ট লিখবে, কেউ সন্দেহ করবে না যে এটা কোনো খুন ছিল। তুই শুধু মেইন বিদ্যুতের লাইনে একটা স্পার্ক করিয়ে দিবি আর গ্যারেজের চারপাশটা পেট্রোল দিয়ে ভিজিয়ে দিবি, ব্যাস বাকি কাজ আগুন নিজেই করবে। কিন্তু স্যার, আপনি হঠাৎ কইরা আগুন দিয়ে মারতে কইতাছেন কেন? ডিরেক্ট গুলি করলেই তো ঝামেলা সুইগা যায়। পেট্রোল ঢাইলা আগুন দেওয়া তো রিস্কের কাম, পোলাপান ধরা খাইয়ে যাইতে পারে। গুলি করলে লাশের ভেতর বুলেটের দাগ থেকে যাবে রঞ্জু, আর যার রক্তের খোঁজ করতে আমার বড় ভাই সিকান্দার আহমেদের প্রাইভেট আর্মি নিয়ে আজ রাতেই ঢাকা আসছে। তার লাশে বুলেটের দাগ থাকলে আমি একদিনও বাঁচতে পারবো না। সিকান্দার আহমেদ এশিয়ার টপ বিলিয়নিয়ার? কোন কি স্যার? আপনি কি আমার সিকান্দার সাহেবের ভাইপার সাপের মুখে ঠেলা দিতেছেন? ওই বেটা তো আমার পুরা গোষ্ঠীরে মাটির নিচে পুইতা ফেলাইব। ভয় পাচ্ছিস রঞ্জু? সিকান্দার হয়ে ঢাকা পৌঁছানোর আগেই সব এভিডেন্স শেষ করে দিতে হবে। ওই গ্যারেজের ছাইয়ের ভেতরে যেন ছেলেটার ডিএনএ পর্যন্ত খুঁজে পাওয়া না যায়। তার জন্যই ওই শর্ট সার্কিটের প্ল্যান। এই নে তোর অ্যাডভান্স। কামরান একটা টাকার ভারী বিফ প্রেস রঞ্জুর পায়ের কাছে ছুঁড়ে মারে।
রঞ্জু ব্রিফকেসটা খুলে টাকার বান্ডিল দেখে একটা লোভী হাসি দেয়। টাকার গন্ধ সব ভয় দূর করে দেয়। ভয় তো রঞ্জু কাউরে পায় না স্যার, তো সিকান্দার সাহেবের নাম হই না একটু খটকা লাগছিল। চিন্তা করবেন না স্যার, কালকের খবরের কাগজে শুধু একটা গ্যারেজ পোড়ার খবরই আসবে, কোনো খুনের খবর না। গুড, কোনো ভুল যেন না হয়। রাত 3টার মধ্যে আমার ফোন, তোর কনফার্মেশন মেসেজ চাই। কাজ শেষ হলে আমি তোকে দুবাই পাঠিয়ে দেবো চিরকালের জন্য। কেউ তোর টিকিটাও ছুতে পারবে না। আপনি নিশ্চিন্তে গিয়ে ঘুমান স্যার, আজ রাইতেই ধোলাইখালে মৌতের ফায়ার ওয়ার্কস হইব। রঞ্জুর কামে কোনো মিস নাই। রঞ্জু টাকাটা নিয়ে অন্ধকার ফ্যাক্টরির পিছন দিক দিয়ে মিলিয়ে যায়। কামরান একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে নিজের দামি ওভারকোটটা গায়ে জড়িয়ে ফ্যাক্টরি থেকে বাইরে বেরিয়ে আসে। বাইরে তুমুল বৃষ্টি পড়ছে। কামরানের কালো রঙের মার্সিডিজ গাড়িটা স্টার্ট দেওয়াই ছিল। কামরান দ্রুত পেছনের দরজা খুলে সিটে গিয়ে বসে। ড্রাইভারকে উদ্দেশ্য করে বলে, গাড়ি টান দে শফিক, জলদি গুলশানের গেস্ট হাউসে চল। আজ রাতে একটা শান্তির ঘুম দিতে হবে। 22 বছরের একটা কাটা আর চিরতরে দূর হতে চলেছে। জি স্যার, এখনই চলছি। গাড়ি ধীরে ধীরে কাদামাখা অ্যাব্রোথ্যাব্রো রাস্তা পেরিয়ে মেন রোডে ওঠে। কামরান পেছনের সিটে চোখ বন্ধ করে আরাম করে বসেছে, কিন্তু সামনের ড্রাইভিং সিটে বসা লোকটার চোখ বারবার রিয়ার ভিউ মিররের গিয়ে আটকে যাচ্ছে। লোকটার ঠোঁটের কোণে হঠাৎ ফুটে ওঠে এক অদ্ভুত বাঁকা হাসি। এই ড্রাইভারটি আসলে কামরানের বিশ্বস্ত লোক, শফিক নয়। সে অন্য কোনো এক তৃতীয় পক্ষের গুপ্তচর, যে নয়নের আসল পরিচয় সম্পর্কে কামরানের চেয়েও আরও বড় কোনো রহস্য জানে। সে জানে আজ রাতের এই আগুন কামরানের রাজত্ব পুরাণের সূচনা মাত্র। এই তৃতীয় পক্ষকে আর তার আসল মাস্টার মাইন্ডের উদ্দেশ্য কী, তা এই মুহূর্তে এক দুর্ভেদ্য রহস্য। বৃষ্টির শব্দ, বজ্রপাতের একটানা গর্জন আর কামরানের মার্সিডিজ গাড়ির হেডলাইটের আলো আমিনবাজারের ঘুটঘুটে অন্ধকারে মিলিয়ে যায়। নিয়তির 3 প্রান্ত যেন এখন এই একই বিন্দুতে এসে মিলতে শুরু করেছে। একদিকে এশিয়ার সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি সিকান্দার আহমেদ তার বিশাল প্রাইভেট আর্মি আর বুক ভরা তীব্র ক্ষোভ নিয়ে প্রাইভেট জেটে করে মেঘ ফুঁড়ে ঢাকার দিকে উড়ে আসছেন। তার একমাত্র লক্ষ্য নিজের হারিয়ে যাওয়া রক্তের উত্তরাধিকে খুঁজে বের করা। অন্যদিকে কামরানের পাঠানো ঘাতক রঞ্জু তার দলবল আর মৃত্যুর পরোয়ানা নিয়ে ধোলাইখালের সেই জরাজীর্ণ গ্যারেজের দিকে রওনা হয়েছে। তাদের হাতে পেট্রোল আর চোখে মুখে নির্মম নিষ্ঠুরতা। আর এই 2 ভয়ানক ঝড়ের ঠিক কেন্দ্রবিন্দুতে ধোলাইখালের টিনের চালের নিচে বৃষ্টির শব্দ শুনতে শুনতে অবহেলিত নয়ন এক বুক অভিমান নিয়ে ঘুমিয়ে আছে। তার মাথাটা রাখা আছে পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়, তার মা রহিমা খালার কোলে। সে টেরও পাচ্ছে না আর কয়েক ঘন্টার মধ্যেই তার এই সাদামাটা কালিমাখা মেকানিক জীবনের ওপর নেমে আসতে চলেছে এক ভয়াবহ রক্তের বন্যা। আর সেই ছাইয়ের ভেতর থেকে জন্ম নিতে চলেছে এশিয়ার এক নতুন সম্রাট। রাত 3টার দিকে ধোলাইখালের পরিবেশটা একেবারে শ্মশানের মতো নিস্তব্ধ হয়ে আসে। বৃষ্টির তীব্রতা কমে গিয়ে এখন কেবল ইলেশি গুঁড়ি পড়ছে, তবে চারপাশের অন্ধকারটা যেন আগের চেয়েও অনেক বেশি ভারী আর থমথমে। মায়ের দোয়া গ্যারেজ আর তার পেছনের ছোট্ট বস্তিটা গভীর ঘুমে আচ্ছন্ন। ঠিক তখনই গলির মুখের অন্ধকার থেকে নিঃশব্দে বেরিয়ে আসে 3টি ছায়ামূর্তি। সবার সামনে দাঁড়িয়ে আছে হিটম্যান রঞ্জু, তার হাতে একটা কালো রঙের সাইলেন্সার লাগানো পিস্তল। আস্তে পা ফেলা কাল্লু, কারো যেন ঘুম না ভাঙে। গাড়ির গ্যালন থেকে পেট্রোলগুলো জলদি পুরা গ্যারেজের চারিদিকে ছিটিয়ে দে। ওস্তাদ, 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 ভেতরে তো মানুষ ঘুমাইতেছে। আরে আরে, পেট্রোল ঢাইলা দিলে তো বেড়ারা বাইর হওয়ানের চান্স পাইবো না। জ্যান্ত জ্যান্ত পুইরা মরবো তো। তোর কি এখন দরদ উতলায় উঠতেছে কাল্লু? জ্যান্ত পুরানির লাইগাই তো আমগো পার্টি লাখ টাকা দিছে। তুই কাম কর, বেশি কথা কইস না। কিন্তু ওস্তাদ, বস্তির অন্য ঘরগুলোতেও তো আগুন তৈরা চাইতে পারে। তখন তো বিরাট চিল্লা পাল্লা শুরু হইয়া যাইবো।
হ্যাঁ হোক চিল্লা পাল্লা, আমগো টার্গেট খালি ওই মেকানিক পোলাটা। বস্তির 2-4টা ফকিন্নির পোলা মরলে দুনিয়ার কোনো ক্ষতি হইব না। তুই আর বগা পেট্রোল ঢাল, আমি মেইন লাইনে ফায়ার করতেছি। কাল্লু আর বগা নামের লোক দুটো প্লাস্টিকের বড় গ্যালন থেকে পেট্রোল গ্যারেজের টিনের বেড়া আর নয়নদের ঘরের দরজার নিচ দিয়ে ঢালতে শুরু করে। বৃষ্টির ভেজা মাটির গন্ধকে ছাপিয়ে তীব্র পেট্রোলের গন্ধে বাতাস ভারী হয়ে ওঠে। রঞ্জু কয়েক পা পিছিয়ে গিয়ে রাস্তার পাশে থাকা গ্যারেজের মেন বিদ্যুতের মিটারের দিকে তার সাইলেন্সার লাগানো পিস্তলটা তাক করে। সে খুব শান্তভাবে ট্রিগার চেপে ধরে। পুট করে একটা মৃদু শব্দের সাথে সাথে বুলেট গিয়ে আঘাত করে মিটারের ভেতরে। মুহূর্তের মধ্যে বিকট শব্দে শর্ট সার্কিট হয়ে মিটারের বক্স থেকে আগুনের ফুলকি ছিটকে পড়ে নিচের ঢেলে রাখা পেট্রোলের ওপর। চোখের পলকে দাউ দাউ করে জ্বলে ওঠে সর্বনাশা আগুনের লিলিহান শিখা। কাম শেষ, এখন চল ভাগি। কালকে সকালে খবরের কাগজে এই পোলার পোড়া লাশ দেখ মনে। রঞ্জু আর তার লোকেরা অন্ধকারের মধ্যে মিলিয়ে যায়। এদিকে গ্যারেজের পেছনের ছোট্ট টিনের ঘর তখনও ঘুমে আচ্ছন্ন নয়ন আর রহিমা খালা। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো ঘর কালো বিষাক্ত ধোঁয়ায় ভরে যায়। দম আটকে আসার উপক্রম হলে নয়ন হঠাৎ কাশতে কাশতে জেগে ওঠে। তার চোখ জ্বলছে আর কানের কাছে শোনা যাচ্ছে টিন ফাটার বিকট আওয়াজ। মা, মা উঠো, ঘরে ধোয়া, চারদিকে আগুন লাগছে মা। কি হয়েছে বাপ? এত ধোঁয়া কই থেকে আইলো? আমার তো শ্বাস নিতে কষ্ট হইতাছে রে নয়ন। তুমি শাড়ির আঁচল দিয়ে নাক মুখ চেপে ধরো মা, আমি দরজা খুলছি, মনে হয় গ্যারেজে আগুন লাগছে। নয়ন অন্ধকারে হাতড়ে দরজার কাছে গিয়ে ছিটকিনিটা খোলার চেষ্টা করে, কিন্তু দরজার ওপাশ থেকে আগুনের ভয়ঙ্কর আঁচ এসে তার হাতে লাগে। ছিটকিনিটা গরমে লাল হয়ে আছে। দরজা খোলা যাচ্ছে না মা, অবস্থা থেকে পুরো দরজা আগুনে আটকে গেছে, দলে হাত পড়ে যাচ্ছে। হায় আল্লাহ, এখন কি উপায় হইব বাপ? আমরা কি এই ঘরের ভিতরে পইরা মরমু? আল্লাহ আমাদের বাঁচাও। তুমি ভয় পেও না মা, আমি দরজা ভেঙে ফেলবো, তুমি আমার পেছনে এসে দাঁড়াও। নয়ন শরীরের সমস্ত শক্তি দিয়ে কাঠের দরজায় কয়েকবার লাথি মারে, কিন্তু দরজার ওপাশের গ্যারেজের ভারী টায়ার আর মোবিলের ড্রামগুলোতে আগুন লেগে যাওয়ায় বিস্ফোরণ হতে শুরু করে। একটা বিকট শব্দে গ্যারেজের ভেতরে জ্বলন্ত চালের একটা অংশ ভেঙে তাদের দরজার ওপর পড়ে। মা পেছনের দিকে চলো, পেট্রোলের গন্ধ পাচ্ছি। এটা সাধারণ আগুন না মা, কেউ গ্যারেজে পেট্রোল ঢেলে আগুন লাগিয়েছে। পেট্রোল? আমাকে মতো গরিবের সাথে কারে তো শত্রুতা ভাব? কে আমাকে জ্যান্ত পুইরা মারতে চায়? সেসব ভাবার সময় নেই মা, পেছনের জানালার গ্রিলটা একটু আলগা আছে, আমি ওটা ধাক্কা দিয়ে ভেঙে দিচ্ছি, তুমি ওই দিক দিয়ে বের হবে। নয়ন পেছনের জানালার কাছে গিয়ে মরচে ধরা লোহার গ্রিলটা দু হাত দিয়ে ধরে হ্যাচকা টান মারে। আগুনের তাপে আর ধোঁয়ায় তার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে, শ্বাস নিতে পারছে না। মা, গ্রিলটা একটু ফাঁকা হয়েছে, তুমি জলদি এখান দিয়ে মাথা গলিয়ে বাইরে বেরিয়ে যাও, আমি পিছন থেকে ধাক্কা দিচ্ছি। আর তুই কেমনে বাইর হবি বাপ? এইটুকু ফাঁকা দিয়া তো তোর বড় শরীর বাইর হইব না। আমার কথা ভাবে না মা, তুমি আগে বের হও, আমি ঠিকই কোনো একটা রাস্তা বের করে নেব, তুমি জলদি করো, ছালের খাট ভেঙে পড়ছে। না, আমি তোরে ফালাইয়া এক পাও যামু না। মরলে মা বেটা একসাথে এখানে পুইরা মরমু। তুই আমার রাজার ছেলে, তোরে ছাড়া আমি বাঁচমু কেমনে? পাগলামি করো না মা, আমি বলছি তুমি যাও, তোমার কিছু হয়ে গেলে আমি নিজেকে কখনো মাফ করতে পারবো না। ঠিক সেই মুহূর্তে ঘরের অপরের মেন কাঠের বিমটা আগুনে পুড়ে মরমর শব্দ করে ভেঙে পড়তে শুরু করে। রহিমা খালা বুঝতে পারে আর মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে পুরো চালটা নয়নের মাথার উপর খসে পড়বে। নয়ন, তুই বাইর হ বাপ, আমার কসম, তুই জানালা দিয়া বাইর হ। রহিমা খালা নিজের জীবনের পরোয়া না করে জ্বলন্ত চালের নিচে ঝাঁপিয়ে পড়ে। সে তার শরীরের সমস্ত শক্তি এক করে নয়নকে জানালার সেই ভাঙা গ্রিলের দিকে সজোরে ধাক্কা মারে। মা, কি করছো তুমি? আমাকে ছাড়ো। তুই অনেক বড় হবি বাপ, তুই বাইচ্ছা থাক, আমারে মাফ কইরা দিস। খালার প্রবল ধাক্কায়
নয়ন জানালার ভাঙা অংশ দিয়ে ছিটকে বাইরে কাদামাখা মাটিতে গিয়ে পড়ে। ঠিক সেই সেকেন্ডেই একটা বিকট শব্দে ওপরের জ্বলন্ত ভারী কাঠের বিমটা রহিমা খালার গায়ের ওপর ধসে পড়ে। নয়ন! মা, মা তুমি কথা বলো মা। বাইরে কাদায় পড়ে থাকা নয়ন যখন সম্বিত ফিরে পায় তখন সে দেখে তার চোখের সামনে তার একমাত্র আশ্রয়, তার মায়ের দেওয়া গ্যারেজ দাউ দাউ করে জ্বলছে। আগুনের শিখা যেন আকাশ ছুঁতে চাইছে। মা আমি আসছি মা, তুমি চোখ বন্ধ করো না। চোখের সামনে নিজের মাকে পড়তে দেখে নয়নের ভেতরের এক সুপ্ত বন্য সত্তা জেগে ওঠে। তার শরীরের শিরা উপশিরায় যেন রাজকীয় রক্তের এক অকল্পনীয় শক্তি ভর করে। সে আগুনের লেলিহান শিখার তোয়াক্কা না করে জানালার দিকে ছুটে যায়। আমার মাকে কিছু হতে দেব না আমি। মা তুমি শুনতে পাচ্ছ? নয়ন খালি হাতে জ্বলন্ত টিন আর লোহার গ্রিল ধরে হ্যাচকা টান মারে। আগুনের তাপে তার হাতের চামড়া পুড়ে ফোসকা পড়ে যায়, মাংস পোড়া গন্ধ বের হয়, কিন্তু সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। তার চোখের দৃষ্টিতে এখন শুধু একটাই লক্ষ্য, তার মা। সরে যাও, আমার মায়ের গায়ে একটা আঁচড় লাগলে আমি পুরো দুনিয়া জ্বালিয়ে দেব। এক অকল্পনীয় শারীরিক শক্তির পরিচয় দিয়ে সে জানালার পুরো ফ্রেমটা উপড়ে ফেলে জ্বলন্ত ঘরের ভেতর প্রবেশ করে। চারিদিকে আগুন আর ধোঁয়া। সে জ্বলন্ত কাঠের বিমটার কাছে গিয়ে দুহাত দিয়ে সেটাকে সজোরে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। মা, মা চোখ খোলো, আমি তোমায় ধরেছি মা, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না তোমার। রহিমা খালার শরীরের প্রায় অনেকটা অংশ পুড়ে গেছে। পরনের সুতির শাড়িটা ছাই হয়ে ত্বকের সাথে মিশে আছে। তিনি সম্পূর্ণ অচেতন। নয়ন তার মাকে পাজাকোলা করে বুকে তুলে নিয়ে সেই জ্বলন্ত নরক থেকে বাইরে বেরিয়ে আসে। কেউ আছেন? বাঁচান আমার মাকে, একটু পানি দেন কেউ। সালাম ভাই, কুদ্দুস চাচা, কই আপনারা সব? বস্তির অন্যান্য লোকেরা ততক্ষণে ঘুম থেকে উঠে দূরে দাঁড়িয়ে আছে। আগুনের ভয়ঙ্কর রূপ আর গ্যারেজের ভেতরের টায়ারের বিস্ফোরণের ভয়ে কেউ কাছে আসার সাহস পাচ্ছে না। কুদ্দুস চাচা দূর থেকে কাঁপতে কাঁপতে বলেন, নয়ন, তুই ওইখানে খারাইয়া থাকিস না বাপ, গ্যাস সিলিন্ডার ফাটলে তো তুইও মইরা যাবি, মাইয়ারে তো বাঁচানো যাইব না, তুই চইলে আয়। চুপ করেন আপনি, আমার মা মরে নাই, কেউ একটু ধরেন না ওনাকে, একটু ভ্যান ডেকে দেন, আমাকে হাসপাতালে যেতে হবে। নয়ন, এত রাইতে ভ্যান পামু কই? আর গ্যারেজে যে আগুন লাগছে, ফায়ার সার্ভিস না এলে তো আমরা কেউ কাছেই যেতে পারবো না। তুই খালার গায়ে একটু কাদামাই দে। আপনাদের পায়ে পড়ি, আমি একটু সাহায্য করেন। আমার মা তো আপনাদের সবার বিপদে ছুটে যেত। আজ আমার মায়ের শরীরটা পুড়ে যাচ্ছে আর আপনারা দূর থেকে তামাশা দেখছেন। সবাই এত স্বার্থপর। নয়নের গগনবিদারী চিৎকারে রাতের নিস্তব্ধতা ভেঙে খান খান হয়ে যায়। কিন্তু বস্তির কেউ আগুনের ভয়ে এক পাও সামনে বাড়ায় না। নয়ন বুঝতে পারে এই পৃথিবীতে গরিবের জন্য কেউ নেই। সে নিজের পোড়া হাত দুটো দিয়ে মাকে শক্ত করে জড়িয়ে ধরে। কেউ লাগবে না আমার মা, আমি একাই তোমাকে নিয়ে যাব। তুমি শুধু আমাকে ছেড়ে যেও না মা, আমি যে তোমাকে ছাড়া পুরো এতিম হয়ে যাব। নয়ন নিজের গায়ের কালিমাখা ওভারঅলটা খুলে মায়ের পোড়া শরীরটা ঢেকে দেয়। তারপর সেই পোড়া অচেতন শরীরটাকে নিজের কোলে তুলে নিয়ে খালি পায়ে রক্তাক্ত অবস্থায় হাসপাতালের উদ্দেশ্যে মেন রাস্তার দিকে হাঁটতে শুরু করে। পেছনে দাও দাও করে পড়ছে তার 22 বছরের স্মৃতি, তার একমাত্র আশ্রয়। আর নয়নের চোখের দৃষ্টিতে জন্ম নিচ্ছে এক ভয়াবহ শীতল আগুন, যা হয়তো খুব শীঘ্রই পুরো শহরের অপরাধ সাম্রাজ্যকে ভস্মীভূত করে দেবে। রাত পেরিয়ে সকাল 8টা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি ওয়ার্ড। চারদিকে রোগীদের গোঙানি, নার্সদের দৌড়াদৌড়ি আর বাতাসে রক্তের উৎকট গন্ধ। করিডোরের একটা ভাঙা ট্রলির ওপর শুয়ে আছেন রহিমা খালা। তার শরীরের 65% পুড়ে গেছে। অক্সিজেন মাস্কের ভেতর দিয়ে খুব ধীর গতিতে শ্বাস নিচ্ছেন তিনি। ট্রলির পাশে মেঝেতে বসে আছে নয়ন। তার নিজের হাত দুটো পুড়ে ফোসকা পড়ে গেছে।
পরনের সেন্ডো গেঞ্জিটা ছাই আর রক্তে মাখামাখি। নয়ন ডাক্তারের পা জড়িয়ে ধরে বলে, স্যার, আমি আপনার পায়ে পড়ছি স্যার, আমার মাকে আইসিইউতে নেন। উনি তো শ্বাস নিতে পারছেন না, একটু অক্সিজেনটা অন্তত বাড়িয়ে দিন স্যার। আরে ভাই, আপনাকে তো আমি 1 ঘন্টা ধরে বুঝাচ্ছি। ওনার অবস্থা খুবই ক্রিটিক্যাল, ওনাকে বার্ন ইউনিটের আইসিইউতে শিফট করতে হবে, কিন্তু সেখানে সিট ফাঁকা নেই। আর ভিআইপি কেবিনে নিতে হলে অ্যাডভান্স 50,000 টাকা জমা দিতে হবে কাউন্টারে। আপনি টাকা জমা না দিয়ে আমার পা ধরে বসে থাকলে তো আমি ম্যাজিক করে রোগীকে বাঁচাতে পারবো না। স্যার, আমার গ্যারেজটা কাল রাতে পুরো চাই হয়ে গেছে। আমার জমানো শেষ সম্বলটুকু ওই আগুনের ভেতর শেষ হয়ে গেছে। আমার পকেটে এখন 1 টাকাও নেই। আপনি চিকিৎসাটা শুরু করেন স্যার, আমি দরকার হলে আমার একটা কিডনি বিক্রি করে আপনাদের বিল চুকিয়ে দেব। আমি আমার শরীরের রক্ত বেঁচে দেব স্যার, কিন্তু আমার মাকে বাঁচান। এটা কি সিনেমার শুটিং হচ্ছে নাকি যে কিডনি বেচে বিল দেবেন? এটা সরকারি হাসপাতাল হলেও আইসিইউর কিছু নিয়ম আছে। টাকা ছাড়া ভর্তি নেওয়ার ক্ষমতা আমার নেই। আপনি বরং সমাজ কল্যাণ অফিসে গিয়ে সাহায্য চান, আর আমাকে কাজ করতে দিন, আমার আরও রোগী আছে। ডাক্তার হন হন করে চলে যায়। নয়ন মেঝেতে বসে টুকরে কেঁদে ওঠে। সিস্টেমের এই নির্মম দেয়ালের সামনে দাঁড়িয়ে আজ সে বুঝতে পারছে একজন গরিব মানুষের জীবনের দাম এই শহরের একটা কুকুরের চেয়েও কম। ঠিক সেই সময় ইমার্জেন্সি ওয়ার্ডের কাচের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে মেহের। তার চোখ মুখ ভোলা, দেখলেই বোঝা যায় সে সারা রাত ঘুমায়নি। সকালে টিভিতে ধোলাইখালে অগ্নিকাণ্ডর খবর দেখেই সে পাগলের মতো ছুটে এসেছে, আর তার পেছনে বিরক্ত মুখে হেঁটে আসছে আরিয়ান। নয়ন, নয়ন! নয়ন মুখ তুলে তাকায়। মেহের দৌড়ে এসে নয়নের এই করুণ অবস্থা আর ট্রলির ওপর রহিমা খালার দগ্ধ শরীর দেখে থমকে যায়। তার দুহাত নিজের অজান্তেই মুখে উঠে যায়। হায় আল্লাহ, এটা কি হয়ে গেল নয়ন? তুমি ঠিক আছো তো? তোমার হাত দুটো তো পুরো পুড়ে গেছে, আর খালাম্মার এই অবস্থা কিভাবে হলো? গ্যারেজে কাল রাতে আগুন লেগেছে মেহের, সব শেষ হয়ে গেছে। আমি মাকে বাঁচাতে পারিনি। ওরা বলছে অ্যাডভান্স টাকা ছাড়া মাকে আইসিইউতে নেবে না। আমার মা তো চোখের সামনে দুঃখে দুঃখে মারা যাচ্ছে মেহের। আমি কি করব বুঝতে পারছি না। কি করবে আবার? গিয়ে ড্রেনের পাশে বসে ভিক্ষা করো। মেহের, আমি তোমাকে আগেই বলেছিলাম এই নোংরা হাসপাতালে আসার কোনো দরকার নেই। এরা হলো রাস্তার ভিখারি, এদের কপালে এইভাবেই মরা লেখা আছে। তুমি শুধু শুধু আমাকে এই দুর্গন্ধে নিয়ে এলে। আরিয়ান, প্লিজ তোমার এই নোংরা মুখটা বন্ধ রাখো। তুমি দেখতে পাচ্ছ না একটা মানুষ মৃত্যুর সাথে লড়ছে? আর নয়, তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি কাউন্টারে গিয়ে টাকা জমা দিচ্ছি। তুমি কোথাও যাচ্ছ না মেহের। তুমি কার টাকা জমা দিবে? ওই বস্তির মহিলার জন্য তুমি আমার হবু স্ত্রীর স্টেটাস নষ্ট করবে? নেভার। আমি ফালতু স্ট্রেন্থ ক্রিয়েট করতে দিব না। আমার হাত ছাড়ো আরিয়ান, এটা স্ট্যাটাসের ব্যাপার না, এটা একটা মানুষের জীবনের ব্যাপার। তুমি যদি সত্যি সাহায্য করতে না পারো তাহলে এখান থেকে চলে যাও। সাহায্য তো আমি করতে পারি মেহের, আমার কাছে এই 50,000 টাকা তো নকশি, কিন্তু সাহায্য তো আর মাগনা দেওয়া যায় না। পৃথিবীতে সব কিছুর একটা দাম আছে, তাই না নয়ন? তুই কি চাস আরিয়ান? আমার মায়ের চিকিৎসার বিনিময়ে তোর কি দাম চাই? খুব বেশি কিছু না। কাল দুপুরে তুই আমাকে খুব জ্ঞান দিচ্ছিলি না যে টাকার চেয়ে সম্মান বড়? আজ দেখ, সে টাকার জন্যই তুই কুকুরের মতো আমার সামনে দাঁড়িয়ে আছিস। তুই যদি চাস আমি এই টাকাটা দিই, তাহলে তোকে দুটো কাজ করতে হবে। আরিয়ান, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি ওর এই অসহায়ত্বের সুযোগ নিচ্ছ? চুপ করো মেহের। হ্যাঁ নয়ন, যেটা বলছিলাম, প্রথমত তোকে এই ইমার্জেন্সির সব লোকজনের সামনে আমার পা ছুঁয়ে মাফ চাইতে হবে যে তুই একটা ছোট লোক ভিখারি। আর দ্বিতীয়ত তোকে লিখিত দিতে হবে যে আজ থেকে তুই মেহেরের ধারে কাছেও কোনো দিন আসবি না। তোর ওই নোংরা বস্তির ছায়া যেন মেহেরের ওপর না পড়ে। বল রাজি? আরিয়ানের কথা শুনে পুরো ইমার্জেন্সি ওয়ার্ডের মানুষজন থমকে যায়। নয়ন পাথর হয়ে দাঁড়িয়ে থাকে। একদিকে তার মায়ের জীবন ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে, আর অন্যদিকে তার শেষ সম্মানটুকু নিয়ে খেলছে এই অহংকারী ছেলেটা। আমার মায়ের জীবনের চেয়ে আমার সম্মান বড় নয় আরিয়ান। তুই টাকাটা কাউন্টারে দে, আমি তোর পা ধরতে রাজি আছি। না নয়ন, তুমি ওর পা ধরবে না। তুমি পাগল হয়ে গেছো নাকি? দেখলে মেহের, এদের আসল জাত এটাই। টাকার কাছে এদের কোনো আত্মসম্মান নেই। নে নয়ন, ধর আমার জুতোটা।
ভালো করে মুছে দিবি কিন্তু। আরিয়ান তার জুতো পরাটা একটু এগিয়ে দেয়। নয়ন ধীরে ধীরে নিজের পোড়া ব্যান্ডেজ করা হাত দুটো দিয়ে আরিয়ানের পায়ের দিকে ঝুঁকতে শুরু করে। তার চোখের পানি মেঝেতে গিয়ে পড়ে। ঠিক সেই মুহূর্তে যখন নয়নের হাত আরিয়ানের জুতো ছোঁয়ার উপক্রম হয়েছে, মেহের আর নিজেকে আটকে রাখতে পারে না। সে এক হাঁচকা টানে নয়নকে দাঁড় করিয়ে দেয় এবং ঘুরে দাঁড়িয়ে শরীরের সমস্ত শক্তি দিয়ে আরিয়ানের গালে কষিয়ে এক চড় মারে। হাউ ডিয়ার ইউ আরিয়ান, তুমি একটা মানুষ নাকি জানোয়ার? একটা বিপদে পড়া মানুষকে তুমি এত জঘন্যভাবে অপমান করতে পারলে? মেহের, তুমি তুমি আমাকে চর মারলে? একটা 2 টাকার বস্তির ছেলের জন্য তুমি আমার গায়ে হাত তুললে? হ্যাঁ, মেরেছি। আর দরকার হলে আমি তোকে আরও 10টা চড় মারবো। তুই কাল আমাকে ব্ল্যাকমেল করেছিলি না যে তোর বাবার সাথে আমার বাবার ব্যবসার ডিল আছে? আমি আজ এই মুহূর্তে তোর সাথে তোর ফ্যামিলির সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করলাম। তোর ওই নোংরা টাকা তুই তোর জুতোর ভিতরেই ভরে রাখ। ইউ উইল রিগ্রেট দিস মেহের। এই চরের দাম তোমাকে এবং তোমার পুরো ফ্যামিলিকে দিতে হবে। আমি তোমাকে শেষ করে দিব। গেট লস্ট ফ্রম হিয়ার, এক্ষুনি বের হয় এখান থেকে। আরিয়ান অপমানে লাল হয়। হাতের আঙুল উঁচিয়ে মেহেরকে শাসাতে শাসাতে হাসপাতাল থেকে বেরিয়ে যায়। মেহের হাঁপাতে হাঁপাতে নয়নের দিকে ঘোরে। নয়নের দু চোখ বেয়ে তখন অঝরে পানি পড়ছে। তুমি এটা কি করলে মেহের? ওর তো অনেক ক্ষমতা, ও তো তোমার ক্ষতি করে দেবে। আমার কিচ্ছু হবে না নয়। যে মানুষটা নিজের সম্মান বিক্রি করে দেয় তার আর হারানোর কিচ্ছু থাকে না। তুমি এখানে দাঁড়াও, আমি কাউন্টারে যাচ্ছি। মেহের নিজের ব্যাগ থেকে গোল্ডেন ক্রেডিট কার্ডটা বের করে সরাসরি অ্যাডমিশন কাউন্টারে চলে যায়। 5 মিনিটের মধ্যে সে 50,000 টাকা পে করে ভিআইপি আইসিইউ কেবিনের ব্যবস্থা করে ফেলে। ডক্টর, আমি পেমেন্ট করে দিয়েছি। পেশেন্টকে এক্ষুনি ভিআইপি আইসিইউতে শিফট করুন। ওনার ট্রিটমেন্টে যেন কোনো ত্রুটি না হয়। যা খরচ লাগবে আমি দেব। ডাক্তারের সুর এক নিমেষে পাল্টে যায়। তারা তড়িঘড়ি করে রহিমা খালার ট্রলিটা ঠেলে ভেতরের দিকে নিয়ে যায়। মেহের ফিরে এসে দেখে নয়ন হাসপাতালের দেয়াল ঘেঁষে ফ্লোরে বসে আছে। তার চোখের দৃষ্টি আর অসহায় নেই, সেখানে এখন এক অন্যরকম শীতল আগুন জ্বলছে। মেহের নয়নের পাশে বসে বলে, খালাম্মাকে আইসিইউতে নিয়ে গেছে নয়ন। ডাক্তার বলেছে উনি ঠিক হয়ে যাবেন। তুমি একদম টেনশন করো না। আর তোমার হাতের এই পোড়া জায়গাগুলোতে তো আগে মলম লাগাতে হবে। তুমি আজ আমার মায়ের জীবন বাঁচিয়েছ মেহের। এই ঋণ আমি হয়তো আমার গায়ের চামড়া দিয়েও জুতা বানিয়ে দিলেও শোধ করতে পারবো না। বন্ধুত্বের মধ্যে ঋণের হিসাব থাকে না নয়ন। তুমি শুধু শক্ত থাকো। আমি শক্তই আছি মেহের, তবে আমি আজ একটা জিনিস খুব ভালো করে বুঝতে পেরেছি। এই দুনিয়াতে মেধা, সততা আর ভালোবাসা কোনো দাম নেই। এই পৃথিবীতে শুধু একটাই জিনিসের দাম আছে, আর সেটা হলো টাকা। আরিয়ানের মতো কুকুরগুলো টাকার জোরেই আমাদের মতো মানুষদের পা চালাতে চায়। সবাই একরকম হয় না নয়ন। তুমি নিজের মেধা দিয়ে একদিন এই পরিস্থিতির পরিবর্তন করতে পারবে। মেধা দিয়ে নয় মেহের, আমি পরিবর্তন আনবো ক্ষমতা দিয়ে। আজ আমার পকেটে টাকা ছিল না বলে আমার মা মরতে বসেছিল। আজ আমার ক্ষমতা ছিল না বলে আরিয়ান আমাকে পা ধরতে বলেছিল। আমি প্রমিস করছি মেহের, এই শহরের সবচেয়ে উঁচুতে আমি উঠব। আর সেদিন আরিয়ানের মতো কুকুরগুলোকে আমি ঠিক আমার পায়ের নিচেই রাখবো। নয়নের চোখের এই ভয়ানক জেদ আর শীতল সংকল্প দেখে মেহেরের বুকের ভেতরটা কেঁপে ওঠে। সে বুঝতে পারে আজ এই হাসপাতালের নোংরা ফ্লোরে বসে সেই পুরনো শান্ত নয়নের মৃত্যু হলো, আর ছায়ের ভেতর থেকে জন্ম নিল এক নতুন বন্য সত্তা। যে সত্তা টাকার অহংকারকে চুরমার করে দেওয়ার জন্য যে কোনো চরম সীমানায় যেতে প্রস্তুত। দুপুর ঠিক 12টা। এদিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি রানওয়েতে তীব্র গর্জনে ল্যান্ড করল একটি গালফ স্ট্রিম G650 প্রাইভেট জেট। রানওয়ের একপাশে আগে থেকেই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে 8টি মিশকালো ল্যান্ড ক্রুজার। জেটের সিঁড়ি নেমে আসতেই সবার আগে বেরিয়ে এলেন সিকান্দার আহমেদ। পরনে ডার্ক গ্রে রঙের 3 পিস স্যুট, চোখে রেবেনের কালো চশমা। তার হাঁটা চলার মধ্যে এমন এক রাজকীয় গাম্ভীর্য আর হিমশীতল ক্রোধ লুকিয়ে আছে, যা দেখলে মনে হয় পুরো ঢাকা শহরটা আজ তার পায়ের নিচে পিষ্ট হতে চলেছে।
গাড়ির বহর থেকে দ্রুত পায়ে এগিয়ে আসে সিকান্দার আহমেদের আপন ছোট ভাই কামরান আহমেদ। তার কপালে বিন্দু বিন্দু ঘাম, চোখে মুখে এক লুকানো আতঙ্ক। ওয়েলকাম টু ঢাকা হইসন। আপনার ফ্লাইট কেমন হলো? আপনি হঠাৎ করে এতটা রিস্ক নিয়ে ঢাকা না এলেও পারতেন। আমি তো সব দিক সামলাচ্ছিলাম। তুই সামলাচ্ছিলি? আমার নিজের রক্তের খোঁজ এই শহরের ধুলায় পড়ে আছে, আর আমি সিঙ্গাপুর বসে তোর সামলানো দেখব? তুই তো জানিস কামরান, আমার জিনিস কেউ আমার থেকে লুকিয়ে রাখলে আমি কি তার হাল করি। জি ভাইজান, কিন্তু আপনার সিকিউরিটির একটা ব্যাপার আছে। এই শহরটা এখন আর আগের মতো নেই। ডার্ক শ্যাডোর লোকজনের আনাগোনা বেড়েছে। ডার্ক শ্যাডোকে বলিস সিকান্দার আহমেদ এই শহরের বাপ। আমি এয়ারপোর্ট থেকে সোজা ওই ধোলাইখালের গ্যারেজে যাব। আমার কনভয় মুভ করতে বল। কামরান আর কোনো কথা বলার সাহস পায় না। 8টি ল্যান্ড ক্রুজারের বিশাল কনভয় সাইরেন বাজিয়ে এয়ারপোর্ট থেকে বেরিয়ে সোজা ধোলাইখালের দিকে ছুটতে শুরু করে। দুপুর 1টার দিকে কনভয় যখন ধোলাইখালের সেই জরাজীর্ণ গলিতে এসে থামে, তখনও পুরো এলাকায় পিনপতন নীরবতা। মায়ের দোয়া গ্যারেজটা এখন শুধুই এক বিশাল ছায়ের স্তূপ। বাতাসে এখনো পোড়া কাঠ, প্লাস্টিক আর রক্তের একটা ভ্যাপসা গন্ধ ভাসছে। ফায়ার সার্ভিস আর লোকাল থানার পুলিশ 4-5টা হলুদ ফিতা দিয়ে ঘিরে রেখেছে। গাড়ি থেকে নেমে সিকান্দার আহমেদ সোজা সেই হলুদ ফিতা ছিঁড়ে ভেতরে প্রবেশ করেন। তার পেছনে কামরান, জহির আর ডজনখানেক সশস্ত্র বডিগার্ড। লোকাল থানার ওসি দৌড়ে আসেন। স্যার, আপনারা ভেতরে যাবেন না, জায়গাটা এখনও ডেঞ্জারাস। আর এটা একটা সিম্পল শর্ট সার্কিটের কেস। মেইন লাইন থেকে ফায়ার হয়ে আগুন ধরেছে। আমরা রিপোর্ট রেডি করে ফেলেছি। রিপোর্ট রেডি করে ফেলেছেন? বাহ। তা আপনার শর্ট সার্কিটের আগুনে গ্যারেজের পেছনের জানালার গ্রিলটা কে ভাঙলো? আগুন কি নিজে হাতে গ্রিল ভাঙে ওসি সাহেব? না স্যার, মানে ভেতরে যারা ছিল তারা হয়তো বাঁচার জন্য। শাট আপ। আপনি পুলিশের উর্দি পরে এই ছাইয়ের মধ্যে দাঁড়িয়ে মিথ্যা বলছেন? আপনি জানেন আপনি কার চোখের দিকে তাকিয়ে কথা বলছেন? সিকান্দার আহমেদ ওসির পাশ কাটিয়ে সোজা গ্যারেজের একেবারে ভেতরের দিকে চলে যান, যেখানে কাল রাতে আগুনটা সবচেয়ে বেশি ভয়ঙ্কর রূপ নিয়েছিল। তার দামি ইতালিয়ান চামড়ার জুতো ছাই আর কাদায় মাখামাখি হয়ে যায়, কিন্তু সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। ছায়ের স্তূপের ভেতর সিকান্দার নিচু হয়ে কিছু একটা খুঁজতে থাকেন। হঠাৎ তার চোখ আটকে যায় একটা আধা পোড়া অদ্ভুত ডিজাইনের মেটাল টুকরোর দিকে। তিনি খালি হাতেই সেই গরম মেটালের টুকরোটা তুলে নেন। জহির, এদিকে আসো। এটা কি জিনিস দেখো তো। বস, এটা তো একটা অ্যাডভান্স সাইলেন্সারের লক পিন। সাধারণ মেকানিকদের কাছে এই গ্রেডের মিলিটারি মেটাল থাকার কথা না। শুনতে পেলি কামরান? এটা শর্ট সার্কিট নয়, এটা একটা নিখুঁত মার্ডার অ্যাটেম্পট। কোনো প্রফেশনাল হিটম্যান কাল রাতে এখানে এসেছিল, আর এই পুলিশ বলছে শর্ট সার্কিট। ভাইজান, হয়তো কোনো লোকাল গ্যাংয়ের কাজ হতে পারে। আমি এখনই লোক লাগিয়ে পুরো বস্তি তন্ন তন্ন করে খুঁজছি। তোর লোক লাগবে না কামরান, আমার নিজের লোক আছে। জহির, এই হামলার পেছনে যেই থাকুক আগামী 24 ঘন্টার মধ্যে তাকে আমি জানতে চাই। আর ওসি সাহেব, এই গ্যারেজে যে মেকানিক ছেলেটা ছিল সে এখন কোথায়? স্যার, ছেলেটা আর তার মা ঢাকা মেডিকেলে বার্ন ইউনিটে ভর্তি আছে। মহিলার অবস্থা খুব খারাপ। হাসপাতাল? আমার রক্ত আজ হাসপাতালের ফ্লোরে পড়ে আছে। জহির, গাড়ি ঘোরাও, আমি এখনই মেডিকেলে যাব। সিকান্দার আহমেদের কথা শুনে কামরানের মুখের রক্ত শূন্য হয়ে যায়। 22 বছর ধরে লুকিয়ে রাখা সত্যটা কি তবে আজ হাসপাতালের করিডোরে ফাঁস হয়ে যাবে? কামরানের বুকের ভেতরে হাতুড়ি পেটার মতো শব্দ হতে থাকে। দুপুর গড়িয়ে বিকেল, আর বিকেল গড়িয়ে সন্ধ্যা নামে। রাত ঠিক 8টা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভিআইপি আইসিইউর বাইরের করিডোরটা ভীষণ শান্ত। আইসিইউর কাচের দরজার বাইরে ফ্লোরে হেলান দিয়ে বসে থাকে নয়ন। তার হাতে ব্যান্ডেজ। মেহের একটু দূরে একটা চেয়ারে বসে এক দৃষ্টিতে নয়নের দিকে তাকিয়ে আছে। সে উঠে এসে নয়নের পাশে বসে বলে, নয়ন, তুমি সকাল থেকে এক গ্লাস পানিও খাওনি। আমি ক্যান্টিন থেকে কিছু নিয়ে আসি। এভাবে না খেয়ে থাকলে তুমি নিজেই অসুস্থ হয়ে পড়বে।
আমার খেতে নেই মেহের, তুমি বাড়ি চলে যাও। রাত অনেক হয়েছে, তোমার বাবা চিন্তা করবেন, আমি একাই থাকতে পারবো। আমি কোথাও যাব না নয়ন। আমি তোমাকে এই অবস্থায় একা রেখে কোথাও যেতে পারি না। আর খালামা তো এখন আউট অফ ডেঞ্জার। ডক্টর বলল কাল সকালে ওনার জ্ঞান ফিরে আসবে। জ্ঞান ফিরে এলেই কি সব ঠিক হয়ে যাবে মেহের? গ্যারেজটা তো আর ফিরে পাবো না। আমি যে জিরো ছিলাম, আজ আবার সেই জিরোতেই ফিরে গেলাম। শুধু তুমি ছিলে বলে আজ আমার মা বেঁচে আছে। আবার ওই কথা? তুমি যদি আর একবার আমাকে ওইসব ঋণের কথা বলেছো, আমি সত্যি চলে যাব। মেহেরের কথা শেষ হওয়ার আগে করিডোরের শান্ত পরিবেশ ভেঙে ভারী বুটের আওয়াজ শোনা যায়। নয়ন মুখ তুলে তাকায়। আইসিউর দিকে হনহন করে এগিয়ে আসছে কয়েকজন পুলিশ অফিসার, আর তাদের ঠিক পেছনেই এক পৈশাচিক হাসি মুখে নিয়ে হেঁটে আসছে আরিয়ান। কি খবর রোমিও জুলিয়েট? হাসপাতালের ফ্লোরে বসে বস্তি প্রেম খুব তো জমে উঠেছে দেখছি। তা নয়ন, মায়ের চিকিৎসার ব্যবস্থা তো অন্যের টাকায় খুব ভালোই করলি, এখন নিজের ছেলের ব্যবস্থা কে করবে? আরিয়ান, তুমি আবার এখানে কি করতে এসেছো? আর পুলিশ কেন তোমার সাথে? আমি তো শুধু দর্শকের ভূমিকায় এসেছি মেহের, আসল কাজ তো পুলিশ অফিসাররাই করবে। ইন্সপেক্টর সাহেব এই সেই ছেলে, অ্যারেস্ট হিম। পুলিশের ইন্সপেক্টর এগিয়ে এসে নয়নের কলার চেপে ধরে তাকে ফ্লোর থেকে টেনে দাঁড় করায়। নয়ন হতবাক হয়ে যায়। নাম কি তোর? নয়ন? কাল রাতে তুই তোর নিজের গ্যারেজে নিজেই আগুন লাগিয়েছিস, তাই না? ইন্স্যুরেন্সের টাকা হাতানোর জন্য তুই তোর নিজের জন্মদাত্রী মাকেও পুড়িয়ে মারতে চেয়েছিস। তোর নামে থানায় এফআইআর হয়েছে। কি বলছেন এসব আজে বাজে কথা? আমি আগুন লাগাবো কেন? আমি তো আমার মাকে বাঁচানোর জন্য নিজের হাত পুড়িয়েছি। কে করেছে এই মিথ্যা এফআইআর? এফআইআর করেছে বস্তির লোকেরা। তুই কাল রাতে যখন মামা বলে চিল্লাচ্ছিলি, কেউ তোকে সাহায্য করতে আসেনি, মনে আছে? আমি শুধু তাদের পকেটে কিছু টাকা গুঁজে দিয়েছি, আর তারা সবাই এক বাক্যে বলেছে তুই নিজেই পেট্রোল ঢেলেছিস। বস্তির সবাই দেখেছে। আরিয়ান, তুমি এত নিচে নামতে পারলে? তুমি একটা নিরপরাধ ছেলেকে নিজের মায়ের খুনের মিথ্যে মামলায় ফাঁসিয়ে দিচ্ছ। ইন্সপেক্টর, ও মিথ্যে কথা বলছে। আমি ওর নামে কমপ্লেন করব। ম্যাডাম, আপনি বাধা দেবেন না। আমাদের কাছে প্রমাণ আছে, উইটনেস আছে। এই ছেলেকে আমাদের সাথে থানায় যেতেই হবে। চল রে হারামি। পুলিশ অফিসার নয়নের হাতে হ্যান্ডক্যাপ পরানোর চেষ্টা করে। নয়নের ভেতরের বারুদ যেন এবার ফেটে পড়ে। সে এক ঝটকায় পুলিশের হাত ছাড়িয়ে নিয়ে ইন্সপেক্টরকে সজোরে একটা ধাক্কা মারে। আমার গায়ে হাত দেবেন না বলছি। আমার মা ইস্যুতে মৃত্যুর সাথে লড়ছে, আর আপনারা আমাকে অ্যারেস্ট করতে এসেছেন টাকার কাছে বিক্রি হয়ে? যেখানে আপনারা তদন্ত করবেন যে আমার এই ক্ষতি কে করেছে, তা না করে উল্টো আমাকে অ্যারেস্ট করতে এসেছেন। আমি কোথাও যাব না। করিডোরে তুমুল ধস্তাধস্তি শুরু হয়ে যায়। তিনজন পুলিশ মিলে নয়নকে ঝাপটে ধরার চেষ্টা করে, কিন্তু নয়নের বন্য শক্তির কাছে তারা টিকতে পারছে না। মেহের চিৎকার করে কাঁদছে আর পুলিশদের থামানোর চেষ্টা করছে। আরিয়ান একটু দূরে দাঁড়িয়ে এই দৃশ্য দেখে বিকৃত আনন্দ পাচ্ছে। ঠিক এই চরম বিশৃঙ্খলার মুহূর্তে হাসপাতালের সামনের অন্ধকার পার্কিং লটে একটা গাড়ির আড়ালে দাঁড়িয়ে আছে কামরানের সেই রহস্যময় ড্রাইভার। তার হাতে একটা অত্যাধুনিক স্নাইপার রাইফেল, যে রাইফেলের স্কোপ দিয়ে সোজা করিডোরের দিকে তাক করে আছে। করিডোরে ধস্তাধস্তির মাঝখানে হঠাৎ আরিয়ানের কপালের ঠিক মাঝখানে একটা লাল রঙের স্নাইপার লেজার পয়েন্টার এসে স্থির হয়। নয়ন পুলিশকে ধাক্কা দিয়ে সরানোর সময় হঠাৎ আরিয়ানের কপালের ওই লাল বিন্দুটা খেয়াল করে। তার বুকের ভেতরটা ছ্যাত করে ওঠে। ঠিক একই সেকেন্ডে নয়নের পকেটে থাকা পুরনো ভাঙাচোরা ফোনটা ভাইব্রেট করে ওঠে। নয়ন এক পলক আরিয়ানের কপালের লেজারটার দিকে তাকিয়ে দ্রুত পকেট থেকে ফোন বের করে। একটা আননোন নাম্বার থেকে মেসেজ এসেছে। মেসেজটায় লেখা, তুমি যদি বাঁচতে চাও এবং তোমার মায়ের চিকিৎসার জন্য 10 কোটি টাকা চাও, তবে পুলিশের কাছে এখনই আত্মসমর্পণ করো। আরিয়ানের কপালে মৃত্যু লেখা আছে। তোমার রাজত্ব তোমার জন্য অপেক্ষা করছে যুবরাজ। নয়ন স্তব্ধ হয়ে মনে মনে বলে, যুবরাজ? কে আমাকে যুবরাজ বলছে? আর 10 কোটি টাকা? আমাকে কে আড়াল থেকে কন্ট্রোল করার চেষ্টা করছে? আরিয়ানের কপালে এই লেজারটা কার? নয়ন চারিদিকে তাকায়, কিন্তু কাচের জানালার ওপাশে শুধু খুঁটখুটে অন্ধকার ছাড়া আর কিছুই দেখা যায় না।
সে বুঝতে পারে সে এখন এক ভয়ঙ্কর খেলার গতি হতে চলেছে, যার নিয়ম তার জানা নেই, কিন্তু মেসেজের ওই মায়ের চিকিৎসার জন্য লাইনটা তাকে শান্ত করে দেয়। ছেড়ে দিন আমাকে, আমি আপনাদের সাথে থানা যেতে রাজি আছি। নন, তুমি কি বলছো এসব? তুমি কেন যাবে? তুমি তো কোনো অপরাধ করনি। আমাকে যেতেই হবে মেহের, এই সিস্টেমের সাথে হাতাহাতি করে যেতে যাবে না। তুমি শুধু একটা কথা দাও, আমার মায়ের জন্য কোনো অযত্ন না হয়। তুমি মাকে দেখে রাখো। আমি তোমাকে এভাবে যেতে দিব না নয়ন। আমি বাবার সাথে কথা বলছি, আমিও কি আনবো। না মেহের, আমি ঠিক ফিরে আসবো। এই শহরে আমার কিছু পাওনা বাকি আছে। আর আরিয়ান, তোর এই হাসিটা খুব তাড়াতাড়ি কান্নায় বদলাতে চলেছে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। পুলিশ নয়নকে হাতকড়া পরিয়ে দ্রুত করিডোর থেকে নিচে নামিয়ে নিয়ে যায়। আরিয়ান যে তার আনন্দে একটা শেষ বাজিয়ে তাদের পেছন পেছন চলে যায়। মেহের করিডোরের ফ্লোরে বসে হাউমাউ করে কাঁদতে থাকে। পুলিশ নয়নকে নিয়ে হাসপাতালের মেন গেট দিয়ে বের হওয়ার জন্য পুলিশের ভ্যানে ওঠে। ভ্যানটা সাইরেন বাজিয়ে গেট দিয়ে বের হচ্ছে। ঠিক সেই মুহূর্তে উল্টো দিক থেকে গেট দিয়ে প্রবেশ করে সিকান্দার আহমেদের সেই 8টি কালো ল্যান্ড ক্রুজারের কনভয়। পিতা আর পুত্রের গাড়ি ঠিক পাশাপাশি একে অপরকে ক্রস করে চলে যায়। পুলিশের ভ্যানের জানালার গ্রিল ধরে নয়ন বাইরের দিকে তাকিয়ে আছে, আর ল্যান্ডক্রুজারের কালো কাচের ওপাশে বসে আছেন সিকান্দার আহমেদ। রক্তের টান এত কাছাকাছি এসেও নিয়তির নিষ্ঠুর খেলায় তারা কেউ কাউকে দেখতে পেলেন না। এদিকে ঢাকার অদূরে একটা মাটির নিচের অন্ধকার বেসমেন্ট, দেয়াল জুড়ে অসংখ্য সিসিটিভি স্ক্রিন। সেই রহস্যময় ড্রাইভার যে এতক্ষণ স্নাইপার হাতে দাঁড়িয়েছিল, সে বেসমেন্টে প্রবেশ করে একটা লোকের সামনে গিয়ে মাথা নিচে করে দাঁড়ায়। বস, আপনার প্ল্যান মতো সব হয়েছে। পুলিশ নয়নকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। কামরান আর সিকেন্দার আহমেদ দুজনের কেউই জানতে পারল না যে আসল কলকাঠি আমরাই নাড়ছি। সামনের রিভলভিং চেয়ারটা ধীরে ধীরে ঘুরে যায়। স্ক্রিনের নীল আলোয় লোকটার চেহারা স্পষ্ট হয়ে ওঠে। এই লোকটা আর কেউ নয়, সিকান্দার আহমেদের সবচেয়ে বিশ্বস্ত ডান হাত, তার ছায়াসঙ্গী জহির। গুড। শিকদার আহমেদ ভাবছে সে তার ছেলেকে খুঁজে বের করবে, আর কামরান ভাবছে সে তার ভাতিজাকে মেরে ফেলেছে। কিন্তু ওরা কেউই জানে না 22 বছর ধরে এই দিনটার জন্যই জহির অপেক্ষা করছিল। এবার নয়নকে আমি আমার নিজের হাতে গড়ে তুলব, আর ওর হাত দিয়েই আমি এশিয়ার সবচেয়ে বড় সাম্রাজ্য দখল করব। জহিরের অট্টহাসিতে অন্ধকার বেসমেন্ট কেঁপে ওঠে। অন্যদিকে জেলের অন্ধকুঠুরি দিয়ে এগিয়ে যাচ্ছে নয়ন, আর হাসপাতালের ফ্লোরে নিজের ছেলের খোঁজে পাগলের মতো ছুটছেন সিকান্দার আহমেদ। রাতঘড়ির কাঁটায় ঠিক 2টো। এদিকে ঢাকা সেন্ট্রাল জেলের সাধারণ কয়েদির সেলগুলোতে খুঁটখুঁটে অন্ধকার। চারিদিকের দেয়াল থেকে কেমন একটা স্যাঁতস্যাঁতে গুমোট গন্ধ বের হচ্ছে। কামরান প্রশাসনকে মোটা অঙ্কের ঘুষ দিয়ে রাতেই নয়নকে জেলের ভেতর চিরতরে শেষ করে দেওয়ার নিখুঁত প্ল্যান করে রেখেছে। নয়ন সেলের এক কোণে পাথরের মতো শক্ত হয়ে বসে আছে। তার চোখের সামনে শুধু আইসিইউতে পড়ে থাকা মায়ের দগ্ধ মুখটা ভাসছে। হঠাৎ সেলের তালা খোলার মৃদু শব্দ হয়। 5 জন দাগি আসামি হাতে ধারালো লোহার রড আর ব্লেড নিয়ে নিঃশব্দে ভেতরে প্রবেশ করে। কিরে মেকানিক, তোর তো আজকে রাতেই মত লেখা আছে। চুপচাপ খাইয়া থাক, একটা পোজ দিমু, কোনো কষ্ট হইব না। আমার মায়ের চিকিৎসা এখনো শেষ হয়নি। আজ রাতে আমার মৃত্যু কোনোভাবেই সম্ভব নয়। তোরা ফিরে যা। বাপরে, বস্তির মেকানিকের মুখে দেখি ডায়লগ ফুটে। ধর শালারে। 5 জন খুনি একসাথে নয়নের ওপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু তারা টেরও পায়নি যে তারা এক ঘুমন্ত বাঘের ডেরায় হাত দিয়েছে। মায়ের জীবন মরণের এই সন্ধিক্ষণ আর নিজের অস্তিত্বের চরম সংকটে নয়নের শিরায় শিরায় বইতে থাকা সিকান্দার আহমেদের সেই রাজকীয় বন্য রক্ত যেন বিদ্রোহ করে ওঠে। নয়ন খালি হাতে প্রথম কয়েদির হাতের লোহার রডটা এক ঝটকায় কেড়ে নিয়ে তার চোয়ালে সজোরে আঘাত করে। লোকটা ছিটকে গিয়ে দেয়ালের সাথে ধাক্কা খায়। বাকি 4 জন ধারালো ব্লেড নিয়ে এগুলো নয়নের ভেতরের এক সুপার হিউম্যান সত্তা জেগে ওঠে। চরম পাশবিক শক্তিতে মাত্র 2 মিনিটের মধ্যে সে 5 জন পেশাদার খুনিকে ফ্লোরে ধূলিসাৎ করে দেয়।
তাদের গোঙানিতে সেলের নিস্তব্ধতা ভেঙে যায়। ঠিক সেই মুহূর্তে জেলের ভিআইপি গেট দিয়ে ভেতরে প্রবেশ করে আরিয়ান। জেলারকে ঘুষ দিয়ে সে এই গভীর রাতে জেলের ভেতরে ঢুকছে শুধু নয়নের মৃত্যুটা নিজের চোখে দেখার জন্য। সেলের সামনে এসে ফ্লোরে পড়ে থাকা কয়েদিদের দেখে তার চোখ ছানাবড়া হয়ে যায়। হোয়াট দ্য হেল, এই 5 জন মিলে একটা ফালতু বস্তির মেকানিককে মারতে পারলো না? তোদের মতো অপদার্থদের পেছনে আমার বাবা লাখ লাখ টাকা ঢেলেছে। তোর বাবার টাকায় কেনা কুকুরগুলো দিয়ে আমার কিচ্ছুই হবে না আরিয়ান। আমি বলেছিলাম না তোর এই অহংকারের হাসিটা খুব তাড়াতাড়ি কান্নায় বদলাতে চলেছে। শাট আপ, তুই আজ এই জেল থেকে জ্যান্ত বের হতে পারবি না। আমি নিজের হাতে তোকে শেষ করব। আরিয়ান পকেট থেকে একটা রিভলভার বের করার আগেই হঠাৎ পুরো জেলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সাইরেনের বিকট আওয়াজ বেজে ওঠে। ঘুটঘুটে অন্ধকারের মধ্যে সেলের ভেতর দুটো স্মোক গ্রেনেড এসে পড়ে। সাদা ধোঁয়ার চারপাশ ঢেকে যায়। ধোঁয়ার ভেতর দিয়ে দুজন কালো পোশাক পরা ব্ল্যাক অপস কমান্ডো ভেতরে প্রবেশ করে। তারা আরিয়ানকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে নয়নের 2 হাত ধরে ফেলে। কমান্ডো ফিসফিস করে বলে, আমাদের সাথে চলুন যুবরাজ, আপনার সময় শুরু হয়ে গেছে। কমান্ডোরা চোখের পলকে নয়নকে সেল থেকে বের করে নিয়ে যায় এবং যাওয়ার সময় সেলের ভারী লোহার দরজাটা বাইরে থেকে তালাবদ্ধ করে দেয়। আরিয়ান অন্ধকারে ফ্লোরে পড়ে কাঁপতে থাকে। ধোঁয়া একটু কমতেই সে বুঝতে পারে সে ওই 5 জন ক্ষিপ্ত রক্তমাখা দাগি আসামির সাথে একই সেলে আটকা পড়েছে। আর এই আমাকে বের করে এখান থেকে। আমি আরিয়ান, আমার বাবা তোদের সবাইকে কিনে নেবে। দরজা খোল। তোর বাপের টাকায় তুই আমাগো কিনবি? তোর লাইকা আইজকা আমার এই মাইন্ড খাটলাম। আয় কাছে আয়, বড়লোকের পোলা। আরিয়ানের অহংকারের চূড়ান্ত এবং নির্মম পতন ঘটে জেলের ওই অন্ধকার কুঠুরিতে। আসামিদের নিষ্ঠুর আক্রমণের মুখে তার সমস্ত স্ট্যাটাস আর টাকার বড়াই মুহূর্তের মধ্যে ধুলোয় মিশে যায়। রাত গভীর, তখন ভোর 4টা। ঢাকার উপকণ্ঠে একটা পরিত্যক্ত গুদামের নিচে তৈরি করা অত্যাধুনিক আন্ডারগ্রাউন্ড বাংকার। চারিদিকে নীল রঙের আলো জ্বলছে। নয়নকে একটা চেয়ারে বসিয়ে কমান্ডোরা সরে দাঁড়ায়। সামনে এসে দাঁড়ায় সেই রহস্যময় ড্রাইভার, যার আসল নাম জহির, সিকান্দার আহমেদের সবচেয়ে বিশ্বস্ত ডান হাত। কে আপনি? আমাকে জেল থেকে এভাবে বের করে আনার মানে কি? আর আমাকে বারবার যুবরাজ বলে ডাকছেন কেন? কারণ তুমি সত্যি এই এশিয়ার সবচেয়ে বড় সাম্রাজ্যের উত্তরাধিকারী। তোমার ধমনীতে বইছে শিকদার আহমেদের রক্ত। তুমি কোনো সাধারণ মেকানিক নও নয়ন, তুমি শিকদার আহমেদের হারিয়ে যাওয়া একমাত্র সন্তান। আপনি পাগল হয়ে গেছেন? আমি ধুলাইখালের একটা মেকানিক। আমার মায়ের নাম রহিমা। আমার সাথে কোনো সিকান্দার আহমেদের সম্পর্ক নেই। জহির তার পকেট থেকে একটা পুরনো বিবর্ণ রূপোর চেন বের করে নয়নের কোলের উপর ছুড়ে দেয়। চেইনের লকেটটা একটা অসম্পূর্ণ নকশা করা আছে। এই চেইনটা তোমার গলায় ছিল 22 বছর আগে, আর এর বাকি অর্ধেকটা গত 22 বছর ধরে শিকদার আহমেদের হাতে ধরা আছে। তুমি জানতে চাও তোমার অতীত কি? তাহলে শোনো, আমি আজ সব প্রশ্নের উত্তর দেব। কোনো রহস্য আর বাকি থাকবে না। কি বলতে চান পরিষ্কার করে বলুন। আমার মা এখন হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছে। আমার এসব ফালতু গল্প শোনার সময় নেই। এটা গল্প নয় নয়ন, এটা 22 বছরের জমে থাকা একটা রক্তের ইতিহাস। শিকদার আহমেদ আজ এশিয়ার সবচেয়ে বড় বিলেনিয়ার ঠিকই, কিন্তু এই রাজত্ব সে তৈরি করেছিল হাজারো মানুষের লাশের ওপর পাড়া দিয়ে, যার মধ্যে একজন ছিল আমার বাবা। সিকান্দার আহমেদ তার বিজনেস এম্পায়ার দাঁড় করাতে গিয়ে আমার বাবার শিপিং কোম্পানিটা জালিয়াতি করে পথে বসিয়েছিল। আমার বাবা সে অপমান সহ্য করতে না পেরে আমার চোখের সামনে সুইসাইড করে। তার সাথে আমার কি সম্পর্ক? সম্পর্ক আছে। আমি প্রতিশোধ নেওয়ার জন্য নিজের পরিচয় লুকিয়ে সিকান্দার আহমেদের কোম্পানিতে যোগ দিই। নিজের রক্ত পানি করে তার সবচেয়ে কাছের মানুষ, তার ছায়াসঙ্গী হয়ে উঠি। আমি অপেক্ষা করছিলাম তাকে তিলে তিলে শেষ করার জন্য। ঠিক সেই সময় সিকান্দারের আপন ছোট ভাই কামরানের ভেতর লোভ জন্ম নেয়। কামরান? কাল রাতে যে লোকটা ফ্যাক্টরিতে বসে আমাকে মারার ডিল করেছিল? হ্যাঁ, কামরান চেয়েছিল সিকান্দারের রাজত্ব একাই ভোগ করতে। সে জানতো সিকান্দারের স্ত্রী মানে তোমার মা বেঁচে থাকলে সেটা সম্ভব নয়। তাই কামরান প্রফেশনাল অ্যাসাসিন হায়ার করে তোমার মাকে খুন করার প্ল্যান করে।
আমি সেই প্ল্যানের সবটাই জানতাম, কিন্তু আমি সিকান্দারকে বাঁচাইনি, কারণ আমি চেয়েছিলাম সিকান্দার তার সবচেয়ে কাছের মানুষকে হারানোর যন্ত্রণাটা অনুভব করুক, যেমন আমি আমার বাবাকে হারিয়ে কষ্ট পেয়েছি। আপনি একটা জানোয়ার। আপনি জেনে বুঝে আমার মাকে খুন হতে দিলেন। প্রতিশোধের খেলায় কখনো দয়ামায়া থাকে না নয়ন। সেদিন রাতে তোমার মাকে খুন করা হলো, তখন তুমি মাত্র কয়েকদিনের নবজাতক। কামরানের অর্ডার ছিল তোমাকেও শেষ করে দেওয়ার, কিন্তু আমি সেই নার্স ফাতেমাকে ব্যবহার করে তোমাকে সেখান থেকে চুরি করিয়ে নিয়ে আসি। কামরান ভেবেছিল তুমি মারা গেছো। তাহলে আমাকে জ্যান্ত রেখেছিলেন কেন? আমাকেও তো মেরে ফেলতে পারতেন। তোমাকে মেরে ফেললে সিকান্দারের কষ্টটা তো এক রাতেই শেষ হয়ে যেত। আমি চেয়েছিলাম সে সারা জীবন এই ধোঁয়াশায় বাঁচুক, যে তার রক্ত কোথায় আছে, কেমন আছে সেটা না জানুক। আমি চেয়েছিলাম তুমি রাস্তার কুকুরের মতন বড় হও, বস্তির ময়লায় পড়ে থাকো। তাই আমি তোমাকে ধোলাই খালের একটা নোংরা ডাস্টবিনের পাশে ফেলে রেখেছিলাম। ডাস্টবিন? আমার মা রহিমা আমাকে এই ডাস্টবিন থেকেই পেয়েছিলেন। হ্যাঁ, রহিমা খালা, সদ্য নিজের মৃত সন্তান জন্ম দেওয়ার হতভাগ্য এক মহিলা। সে ডাস্টবিনের পাশ দিয়ে যাওয়ার সময় তোমার কান্না শুনে তোমাকে বুকে তুলে নেয়। সে জানতই না সে কার ছেলেকে কুড়িয়ে পেয়েছে। আমি দূর থেকে সব খেয়াল রেখেছিলাম। আমি দেখেছি তুমি কিভাবে কালিতে মাখামাখি হয়ে বড় হয়েছ, আর সিকান্দার আহমেদ তার প্রাসাদে বসে তিলে তিলে জ্বলে পড়ে মরছে। 22 বছর পর আমাকে সত্যিটা বলে আপনার লাভ কি? আমাকে জেল থেকেই বা বের করলেন কেন? কারণ খেলাটা এখন শেষ পর্যায়ে। সিকান্দার আহমেদ জেনে গেছে তুমি বেঁচে আছো, আর কামরানও জেনে গেছে। আজ সকালে গুলশানের নির্মাণাধীন স্কাই স্ক্রাপার সিকান্দার আর কামরান মুখোমুখি হবে। আমি চাই তুমি সেখানে যাও। এই না অস্ত্র। জহির একটা লোডেড গ্লোব পিস্তল নয়নের দিকে এগিয়ে দেয়। নয়ন পিস্তলটার দিকে শীতল দৃষ্টিতে তাকিয়ে থাকে। তুমি তোমার জন্মদাত্রী মায়ের খুনি কামরানকে মারবে, আর তোমার এই বস্তির জীবনের জন্য দায়ী ওই অহংকারী বাবা সিকান্দারকেও মারবে। তুমি তাদের দুজনকে শেষ করে তোমার রাজত্ব বুঝে নেবে, আর সে রাজত্বের ঠিক অর্ধেকটা আমি নেব। আমি যদি আপনার এই নোংরা খেলায় রাজি না হই? আমি তো কোনো খুনি নই। তোমাকে রাজি হতেই হবে যুবরাজ, কারণ তোমার ওই বস্তির মা রহিমা খালার চিকিৎসার জন্য 10 কোটি টাকা লাগবে। আমি সেই টাকার ব্যবস্থা করে রেখেছি। তুমি ট্রিগার চাপলেই টাকাটা সিঙ্গাপুরের হাসপাতালে ট্রান্সফার হবে, যেখানে আমি তোমার মাকে কাল রাতে স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে পাঠিয়ে দিয়েছি। এখন সিদ্ধান্ত তোমার। তুমি কি করবে? তোমার মাকে বাঁচাবে, নাকি ওই অহংকারী সিকান্দার আহমেদকে? মায়ের চিকিৎসার কথা শুনে নয়নের চোখের দৃষ্টি পাথরের মতো শক্ত হয়ে যায়। সে কোনো কথা না বলে টেবিল থেকে লোডেড পিস্তলটা নিজের হাতে তুলে নেয়। তার শিরায় শিরায় এখন শুধু একটাই আগুন জ্বলছে, অস্তিত্ব রক্ষার আগুন। সকাল 8টা। গুলশানের এক নির্মাণাধীন স্কাই স্ক্র্যাপারের একদম টপ ফ্লোর। ঢাকা শহরের পুরো স্কাইলাইন এখান থেকে দেখা যায়। ছাদের এক প্রান্তে একটা কাঠের চেয়ারে হাত পা বাঁধা অবস্থায় বসে আছে কামরান আহমেদ। তার মুখে রক্তের দাগ। সামনে বন্দুক হাতে দাঁড়িয়ে আছেন এশিয়ার অধিপতি সিকান্দার আহমেদ। নিজের রক্তের সাথে বেইমানি করতে তোর হাত একবারও কাঁপে নাই কামরান? আমার বউকে তুই খুন করেছিস, আর আমার ছেলেকে তুই বস্তিতে বড় হতে বাধ্য করেছিস। আজ আমি তোর বুকের ছাতি নিজ হাতে ফুটো করব। আমাকে মাফ করে দিন ভাইজান। আমি টাকার লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম। শয়তান আমাকে কুমন্ত্রণা দিয়েছিল। আমাকে প্রাণে মারবেন না ভাইজান। শয়তান তোকে মন্ত্রণা দেয়নি কামরান, তুই নিজেই একটা শয়তান। আজ তোর বাঁচার কোনো রাস্তা নেই। সিকান্দার যখন বন্দুকের ট্রিগারে আঙুল রাখছেন, ঠিক তখনই সেখানে এলিভেটরের দরজা খুলে যায়। জহির তার ভারী অস্ত্রধারী প্রাইভেট আর্মি এবং নয়নকে নিয়ে ছাদে প্রবেশ করে। চারপাশ মুহূর্তের মধ্যে ঘিরে ফেলে তারা। জহির, তুই এখানে কেন? আর তুই কার দিকে বন্দুক তাক করেছিস? তোর সাহস তো দেখছি আকাশ ছুঁয়েছে। সাহস তো আমার 22 বছর ধরেই ছিল সিকান্দার। তুই আমার বাবাকে মেরেছিলি, আর আমি আজ সোজা তোর পুরো সাম্রাজ্য কেড়ে নিচ্ছি। আর দেখ, তোর মৃত্যুর পরোয়ানা কে নিয়ে এসেছে। জহির সরে দাঁড়াতেই সিকান্দারের চোখ পড়ে নয়নের দিকে। নয়নের পরনে এখনো কালিতে মাখা সেই পুরনো গ্যারেজের কাপড়, হাতে পোড়া ক্ষতের ব্যান্ডেজ। কিন্তু ধুলি কালি আর রক্তের দাগের নিচে নয়নের চোখের সেই তীক্ষ্ণ দৃষ্টি দেখে সিকান্দার আহমেদের হাত থেকে বন্দুকটা প্রায় খসে পড়ার উপক্রম হয়। আমার ছেলে, এই চোখ তো হুবহু আমার ফারিহার চোখের মতো।
তুই আমার ছেলে না? আমি ধুলাইখালের মেকানিক নয়ন। আমি এখানে শুধু আমার মায়ের জীবনের দাম আদায় করতে এসেছি। আর কোনো কথা নাই যুবরাজ, তুলে নাও তোমার বন্দুক, গুলি করো তোমার এই অহংকারী বাবাকে, শেষ করে দাও এই সিকান্দার এম্পায়ার। নয়ন ধীরে ধীরে তার গ্লোক পিস্তলটা তোলে। সে সরাসরি সিকান্দার আহমেদের বুকের দিকে লক্ষ্য স্থির করে। সিকান্দার আহমেদ চোখ বন্ধ করে নেন। নিজের ছেলের হাতে মৃত্যুটা তিনি যেন মাথা পেতে নিতে প্রস্তুত। পুরো ছাদে পিনপতন নীরবতা। নয়ন হঠাৎ করে বন্দুকের নল সিকান্দারের দিক থেকে 180 ডিগ্রি ঘুরিয়ে সোজা জহুরের কপালের দিকে তাক করে এবং 1 সেকেন্ডও দেরি না করে গুলি চালিয়ে দেয়। গুলিটা জহিরের কান ঘেঁষে বেরিয়ে যায়, তাকে শুধু সতর্ক করার জন্য। জহির চমকে পিছিয়ে যায়। এটা কি করলি তুই? তুই টাকা চাস না? তোর মায়ের চিকিৎসা করাবি না? আমি বস্তিতে বড় হয়েছি দেখি, আমি কালিতে হাত মাখিয়েছি দেখি, কিন্তু আমার মা রহিমা আমাকে কোনো বেইমানি শেখায়নি। তুই আমার মায়ের চিকিৎসার টাকা দিয়ে আমার মনুষ্যত্ব কিনতে চেয়েছিলি। তোর এই নোংরা টাকা আমার কোনো প্রয়োজন নেই। নয়নের এই অপ্রত্যাশিত চালে জহিরের লোকেরা মুহূর্তের জন্য থমকে যায়, আর ঠিক সেই সুযোগটাই কাজে লাগান এশিয়ার অধিপতি সিকান্দার আহমেদ। শুরু হয় এক বিধ্বংসী গানফাইট। সিকান্দার এবং তার ছেলে নয়ন, এশিয়ার দুই বাঘ, প্রথমবারের মতো পিঠে পিঠ ঠেকিয়ে লড়াই শুরু করে। সিকান্দারের নিখুঁত নিশানা আর নয়নের অকল্পনীয় ক্ষিপ্রতার সামনে জহিরের লোকবল টিকতে পারে না। চারিদিকে বুলেটের দৃষ্টি, কাঁচ ভাঙার শব্দ আর রক্তের ছিটকে পড়া। এর মাঝে সুযোগ বুঝে কামরান তার বাঁধন খুলে পালানোর চেষ্টা করে, কিন্তু সিকান্দারের বাজ পাখির মতো চোখ তাকে ঠিকই ধরে ফেলে। সিকান্দার গুলি করতে করতে বলেন, তুই কোথায় যাবি বেঈমান? সিকান্দার পরপর 3টি গুলি করে কামরানের বুকে। কামরান ছিটকে পড়ে যায় নির্মাণাধীন ভবনের একেবারে নিচে। তার 22 বছরের লোভ আর ষড়যন্ত্রের চূড়ান্ত সমাপ্তি ঘটে সেখানেই। অন্যদিকে নয়ন দৌড়ে গিয়ে জহিরের ওপর ঝাঁপিয়ে পড়ে। কয়েক মিনিটের তীব্র হাতাহাতির পর নয়ন জহিরকে পরাস্ত করে ফ্লোরে চেপে ধরে। জহিরের হাত থেকে অস্ত্র ছিটকে পড়ে যায় নিচে। ততক্ষণে পুলিশের সাইরেন বাজতে শুরু করেছে। যুদ্ধ শেষ। ছাদের ওপর পড়ে আছে শুধু বারুদের ধোঁয়া আর নীরবতা। সিকান্দার আহমেদ বন্দুকটা ফেলে দিয়ে ধীরে ধীরে নয়নের দিকে এগিয়ে আসেন। তার 2 চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। আমাকে মাফ করে দিস বাবা। আমি তোকে 22টা বছর এই শহরে তিলে তিলে কষ্ট পেতে দিয়েছি। আমি একটা ব্যর্থ বাবা। আপনি ব্যর্থ নন, আপনি শুধু সত্যিটা জানতেন না। আর যে রক্ত আমার গায়ে বইছে সেটা কখনো হারাতে জানে না। সিকান্দার আহমেদ আর নিজেকে ধরে রাখতে পারেন না। তিনি ছুটে গিয়ে নয়নকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরেন। বাবা আর ছেলের এই আলিঙ্গনে 22 বছরের জমে থাকা সমস্ত শূন্যতা, অভিমান আর না বলা যন্ত্রণা এক মুহূর্তে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। এভাবেই ঠিক 3 মাস পর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল, এখানকার সবচেয়ে বিলাসবহুল ভিআইপি কেবিনের বিছানায় হেলান দিয়ে বসে আছেন রহিমা খালা। তার শরীরের পোড়া ঘাগুলো এখন অনেকটাই সেরে উঠেছে। তাকে দেখতে একেবারে সুস্থ আর সতেজ লাগছে। কেবিনের দরজা খুলে ভেতরে প্রবেশ করেন সিকান্দার আহমেদ, এশিয়ার সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি, যার সামনে বড় বড় রাষ্ট্রের নেতারাও মাথা নিচু করে কথা বলেন। তিনি ধীর পায়ে এগিয়ে এসে রহিমা খালার পায়ের কাছে নিচু হয়ে বসেন এবং পরম শ্রদ্ধায় তার পা ছুঁয়ে সালাম করেন। আরে ভাইজান, করেন কি? আপনি এত বড় মাপের মানুষ, আপনি আমার পা ধরছেন কেন? আল্লাহ পাপ দেবেন তো? বড় মাপের মানুষ তো আপনি বোন। আমি সম্পদের দিক থেকে হয়তো বড় হতে পারি, কিন্তু মাতৃত্ব আর ত্যাগের দিক থেকে আপনি এই পৃথিবীর সত্যিকারের সম্রাট। আপনি ডাস্টবিন থেকে তুলে আমার রক্তকে আপনার বুকের উষ্ণতায় যে মানুষটা বানিয়েছেন, আমি 1000 কোটি টাকা দিয়েও তা পারতাম না। আজ থেকে আপনি শুধু নয়নের মা নন, এই সিকান্দার এম্পায়ারের সবচেয়ে সম্মানিত মানুষ। রহিমা খালার চোখ দিয়ে আনন্দাশ্রু গড়িয়ে পড়ে। ঠিক সেই সময় কেবিনের বাইরে করিডোরে দাঁড়িয়ে আছে নয়ন আর মেহের। মেহের যে দুঃসময়ে নয়নের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিল,
সে আজ নয়নের হাতটা খুব শক্ত করে ধরে আছে। বিশ্বাসই হচ্ছে না নয়, মাত্র 3 মাসের মধ্যে পুরো পৃথিবীটা কেবল বদলে গেল। আরিয়ানের বাবার কোম্পানি তো আমার বাবার নির্দেশে দেউলিয়া হয়ে গেছে, আর আরিয়ান এখন দুর্নীতির দায় ওই সেন্ট্রাল জেলেই বন্দি। সেটা কখনো হারতে জানে না। পৃথিবী বদলায়নি মেহের, শুধু জায়গাগুলো বদলে গেছে। আর তুমি যদি ওই বিপদের দিনে আমার হাতটা না ধরতে, হয়তো আজ আমি সিঙ্গাপুরে দাঁড়িয়ে থাকতে পারতাম না। তুমি সব সময়ের জন্যই আমার সিইও হয়েই থাকবে।